আজকে স্টেপিং স্টোন নেটওয়ার্ক আয়োজিত কাব্যকথায় আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের মধ্যে বরাবরের মতোই উপস্থিত আছেন মিষ্টভাষী এবং মিষ্ট কণ্ঠের অধিকারী ফারুক আজম ভাই নিউ জার্সি থেকে। আমাদের আছেন অত্যন্ত মিষ্টি মুখের অধিকারী ফারজানা শম্পা, যিনি ভাষা নিয়ে কাজ করেন এবং একজন ভাষা সৈনিক কন্যা। আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি, সাহিত্যিক এবং রাজনীতির সাথেও যার আছে, যোগাযোগ রয়েছে, অনিরুদ্ধ আলম, যাকে বলা যায় কবিতার শিক্ষক। আমাদের মধ্যে আজকে বিশেষ অতিথি রয়েছেন সোহেল হাসান গালিব ঢাকা থেকে। এবং সব শেষে আমাদের সবচেয়ে ছোট্ট এবং সবার প্রিয় মুখ মোমো কাজী আজকের অনুষ্ঠানটি পরিচালনা করবেন। মোমো কাজী, ইউ আর ওয়েলকাম। অনেক ধন্যবাদ মোহাম্মদ রকুনুজ্জামান, সুন্দর করে আমাদের সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা স্টেপিং স্টোন নেটওয়ার্ক আমাদের একটি নন প্রফিট অর্গানাইজেশন। আমরা এখানে স্টেপিং স্টোনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের একটা বাস্তব রূপ দিতে চলেছি। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান স্টেপিং স্টোনের উদ্যোগে আজকের আমাদের এই সাহিত্য আড্ডা। সাহিত্য আড্ডা বলতে আমরা এখানে স্বরচিত কবিতা পাঠ করি এবং আমরা কবিতায় কবিতায় কিছু সময় কাটাই একজন আরেকজনের সাথে। বরাবরের মতোই আপনারা আমাদের অতিথিদের সাথে পরিচিত হলেন। মোহাম্মদ রকুনুজ্জামান পরিচয় করিয়ে দিল। আমাদের আজকের বিশেষ অতিথি আমরা পেয়েছি এবং আমরা অত্যন্ত সৌভাগ্য বলতে হবে আমাদের, যে সোহেল হাসান গালিব পরস্পর পত্রিকা দিয়ে যিনি অত্যন্ত পরিচিত বাংলাদেশে, এবং উনি নিজে একজন কবি, সাহিত্যিক, ভিন্ন ধরনের কবি, ব্যতিক্রমধর্মী কবি, এবং কবিতা নিয়ে তার কাজ আমাদের বাংলা সাহিত্যকে অনেকখানি সমৃদ্ধ করেছে। সোহেল হাসান গালিব, কেমন আছেন? সবাইকে জি বলুন। সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আশা করি একটা ভালো আড্ডার সময় কাটবে আমাদের। অবশ্যই আপনাকেও ধন্যবাদ। এতটুকু বলে নিতে চাই যে বর্তমান কবিতার জগতে সোহেল হাসান গালিব তার সুস্পষ্ট অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে হচ্ছে ৬৪ ডানার উড্ডয়ন, দৈপায়ন বেদনার থেকে, রক্ত মেমোরেন্ডাম, অনঙ্গ রূপের দেশে, তিমিরে তারানা, ফু। এবং ফু বইটি হয়তো এবার বইমেলায় প্রকাশিত। খুব চমৎকার নাম, আপনার বইয়েরও চমৎকার নাম। আমরা জানি যে একটি অনলাইন ম্যাগাজিনের সাথে আপনি সম্পৃক্ত আছেন, এবং আমরা বেশ কয়েকদিন ধরে এর আগে আপনার সাথে দেখা করার একটা ছোট সৌভাগ্য হয়েছিল আমার, এবং অনেক জায়গা থেকে শুনেছি আপনার কথা। অনিরুদ্ধ আলমকে বিশেষ ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মধ্যে আনানোর জন্য। আমাদের সাথে আছেন ফারুক আজম নিউ জার্সি থেকে, আমাদের অত্যন্ত প্রিয় আবৃত্তিকার। আমার মনে হয় যে আমাদের এই অনুষ্ঠানে আমরা যেহেতু কবিতা নিয়ে কাজ করি, এবং আমাদের কবিতার যে ছন্দ এবং কবিতার যে উপস্থাপনা, সেটা আসেই হচ্ছে ফারুক আজমের কাছ থেকে। সুদূর নিউ জার্সি থেকে আমাদের সাথে আছেন, এবং তিনি সোহেল হাসান গালিবের লেখা একটি কবিতা আমাদের সামনে আবৃত্তি করে শোনাবেন। ফারুক আজম। ধন্যবাদ মোমো, চমৎকার উপস্থাপনা। সোহেল হাসান গালিব, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘুম। সারা রাত তুমি বিছানায় কাত হয়ে শোনি তোমার পাশে এসে ঘুম। নেমে আয়, অন্ধকার ডেকেছিল, আর ভোর ভয়ে পাপড়িতে শিশির জেগেছিল হিম বাহু ঘামে। তখন আকাশ বন্দি খামে চিঠে আসে তারকা লিপির। হাইরোগ্রাফিক্স কেন শেখা, জানালায় রাত্রি খুলে দেখো। এদের কবিতাগুলো খুব ছোট, মনে হলে শেষ হয়েও হইল না শেষ। আমি আরেকটা পড়বো, আরেকটা খুবই ছোট ছোট, কিন্তু উনি কি আছেন? হোসেন, উনাকে দেখছি না আমি। মোমোর এটা মিউট কিন্তু। উনি মনে একটু ব্যস্ত আছেন। হ্যাঁ, উনি এসেছেন। আমরা আরেকটা কবিতা শুনতে চাই, এত সুন্দর কবিতা। চমৎকার, ছোট্ট ছোট্ট, এক একটা মুক্তর মতো ছোট ছোট মুক্ত দানা, হীরকখণ্ডের মতো।
ব্যালেরিনা নিজেরই ডানার ছায়া দেখে উড়ে এসে যেই বসে পাখি, অমনি সে ছায়া উড়ে যায়, আকাশেই ফিরে যায় নাকি। গাছেদের মনে এই কথা, কবরের পাশে আতা ফুল, নিজেরই ঘ্রাণের ঊর্ধ্ব টানে, মাটি ফুলে জাগাবি কি মন। জানবে কখনো ব্যালেরিনা একাকে ঘুঙুর বাজে কিনা। বাহ, বিউটিফুল, খুব সুইট। চমৎকার। আরেকটা কি শুনতে পারিনি? হ্যাঁ, আরেকটা শুনতে ইচ্ছে আমার করছে। আগ্রহটা বেড়ে গেল। জল একটি পাতার করপুটে একটি হলুদ ফোঁটা শুধু, জলুক বনের শিরে সূর্য, আমার আঙুলে রৌদ্র মধু। এই আঙুলে ছোবো না আকাশ, ছোবো মেঘ, শূন্যে ভেসে থাকা, দিগন্তে সে নয় বন্ধ চোখে একবার রং ধনুটি আঁকা। মুছে নেব জল তবু নদী, বয়ে যাক, বইতে পারি যদি, বইতে পারি যদি। বাহ, খুব খুব মজার কবিতাগুলো, আমার শুনতে খুব ভালো লাগছে। ব্যালেরিনা কি সুন্দর, মানে কিরকম মিষ্টি একটা ছোট মিষ্টতা ছোট। আছে। অবশ্যই অবশ্যই। আমি চলে যাব প্রথমে মোহাম্মদ রোকনুজ্জামানের কাছে। আপনার কেমন লাগলো কবিতাটা? অত্যন্ত চমৎকার। ওই যে ফারুক আজম ভাই বললো যে শেষ হইয়াও হইল না শেষ। মানে মনে হলো যে আর একটু শুনবো, তখনই শেষ হয়ে গেল। নামটাই তো চমৎকার, ঘুম, ব্যালেরিনা, জল দিয়ে আর একটা কবিতা কি জানি, জল। জল, হ্যাঁ, ওটার নামই ছিল জল। আচ্ছা, নামগুলো যেমন সুন্দর, কবিতাগুলো সুন্দর। বললাম যে ওনার কবিতার বইগুলোর নামগুলো খুব অনবদ্য, খুব ভালো লেগেছে। ফারজানা নাজ শম্পা, কেমন লাগলো? আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে অনিরুদ্ধ ভাই। ভালো লেগেছে, কবিতাগুলো তো ভালো লেগেছে বললে আসলে কম বলা হয়, অসাধারণ লেগেছে, খুব ভালো লাগলো। ব্যালেরিনাকে যখন জিজ্ঞেস করা হলো একাকী ঘুঙুর বাজে কিনা, এখানে একটা অনুভূত আবেদন পেলাম কবি গালিব হাসানের সৃষ্টিতে। আর শেষে জল কবিতাটাতে আমার সবচেয়ে বেশি মানে হৃদয়কে স্পর্শ করেছে যেই দিকটা, সেটা হলো বয়ে যায় কিন্তু তাও বইতে পারে না। এখানে আমাদের জীবনের একটি সতত সত্যের প্রতিচ্ছবি পাওয়া গেল। ধন্যবাদ কবিকে এই অনুভূতি সৃষ্টির জন্য, একই সাথে আবৃত্তিকার এবং মম সহ। অনেক অনেক ধন্যবাদ শম্পাপু, এত সুন্দর করে কথা বলেন, আপনার কথা শুনতে খুব ভালো লাগে। আমি চলে যাচ্ছি অনিরুদ্ধ আলমের কাছে। অনিরুদ্ধ আলম, আপনি বলেন আপনার কাছে কেমন লেগেছে? ধন্যবাদ মম কাজী। আসলে আমি সোহেল হাসান গালিবের কবিতা দীর্ঘদিন ধরে পড়ে আসছি এবং খুব ভালো লাগে। ও কবিতা খুব আগ্রহ নিয়ে আমি পড়ি। এটা আসলে সামনাসামনি বলছি কবির সামনে, এভাবে বলা ঠিক না, কিন্তু আমি আসলে মানে যখনই সোহেল হাসান গালিবের লেখাগুলো পাই আমি মানে গোমটাসে গিলি আর কি, বলতে গেলে এক প্রকার আমার খুব ভালো লাগে। ওনার যেটা মূল যেটা ব্যাপার হলো যে উনি খুব ছোট ছোট চিত্রকল্প নিয়ে আসেন এবং সেগুলোকে মানে একই সুতোর মধ্যে গেঁথে 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 মালার মতো করে খুব চমৎকার উপস্থাপন করেন। এবং দেখা গেছে যে এই চিত্রকল্পগুলো শব্দের ভিন্ন মাত্রিক ব্যবহারের মধ্য দিয়ে জিনিসগুলো উপস্থাপন করেন। যেমন উনি এখানে যে কবিতাগুলো ফারুক আজম উনি উপস্থাপন করলেন, যে কবিতাগুলো, সেখানে আমার কয়েকটি শব্দ বন্ধ আমার খুব ভালো লেগেছে, শব্দগুচ্ছ। তার মধ্যে হলো কবরের পাশে আঁকা ফুল। আমরা তো আসলে কবরকে একটু অন্যভাবে নেগেটিভ সেন্সে দেখি, সেখানে ফুল, যে একটা ফুল ওখানে মানে স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে, হয়তো শ্রদ্ধা নিবেদন করার জন্য অথবা ভালোবাসার জন্য অথবা স্নেহের জন্য, বা মানে এটা একটা প্রতীকী কথা আর কি, আমার খুব ভালো লেগেছে। তারপরে পাতার করপুটে, এই কথাটা খুব ভালো লেগেছে। তারপর বনের শিওরে সূর্য, এরকম ছোট 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 যে চিত্রকল্পগুলো আমার কাছে খুব অসাধারণ লেগেছে। এবং আজকে ওনাকে পেয়েছি, সোহেল হাসান গালিবকে আমাদের সঙ্গে, তো আমরা তো অবশ্যই তার কাছ থেকে আরো কবিতা শুনবো, সেই প্রত্যাশা থাকলাম। অবশ্যই। আর ফারুক আজম, আপনার কেমন লেগেছে? আপনি আবৃত্তি করেছেন, তারপরে বলবো কবিতা কেমন লেগেছে। ওই যে যেটা আমি বললাম না, আমার কাছে মনে হচ্ছে এক একটা হীরক খণ্ডের মতো। জি, মানে ওখান থেকে এত রকমের আলো বিচ্ছুরিত হচ্ছে, এবং সেটা যে একটা রেশ থেকে যায়, সেটা হলো আসল কথা। যে বললাম যে শেষ হইল না শেষ,
তার মধ্যে আরো কিছু, কারণ যে গভীর বলে না, যেখানে অনুভূতি গভীর সেখানে কথা অল্প। অনেক ধন্যবাদ ফারুক আজম। আমি একটুখানি অ্যাড করতে চাই যে কবিতাগুলো তো অসাধারণ, অবশ্যই আপনার আবৃত্তি এই কবিতাগুলোকে অবশ্যই প্রাণ দিয়েছে। আর কবিতা সম্পর্কে আমার মনে হয়েছে যে কবিতাগুলো এত সুন্দর, শর্ট অ্যান্ড সুইট, এবং কবিতার একটা রেশ, একটা ভালো লাগার অনুভূতি কবিতা শেষ হয়ে যাওয়ারও অনেকক্ষণ পরে মনের মধ্যে থাকে। এবং অনিরুদ্ধ আলম যেটা বলেছেন, কবরের পাশে ফুল, মাঝে মাঝে কবরস্থানে, এখানে কবরস্থানে যে একটু ঘোরাঘুরির অভ্যাস আছে আমাদের, তো এখানে কবরস্থানগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো, ওই দৃশ্যটা আমার মাথায় চলে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ সোহেল হাসান গালিব এত সুন্দর করে কবিতা উপস্থাপন করার জন্য। আপনার কাছে চলে আসছে এরপরে আমরা আপনার কবিতা ফারুক আজমের আবৃত্তিতে শুনলাম। নিজের কবিতা নিজেকে এর আগে আবৃত্তি করেছেন কোথাও? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলা দরকার আমার, সেটা হচ্ছে সম্ভবত এই প্রথম মানে এরকম একটা অভিজ্ঞতা যে ধরা যাক যে আমার সামনে আমার কবিতা পড়া হচ্ছে এবং সেটা এরকম ভাবে সবাই অ্যাপ্রিসিয়েশন, মানে যেটা হয় কি, আমরা তো যখন তরুণ বয়সে কবিতা লিখতাম বা এখনো বন্ধুদের সঙ্গে যখন আমরা লেখা শেয়ার করি, তখন তো আসলে সেটা নিয়ে ক্রিটিক্যালি করা হয় যে কবিতার কোন জায়গাগুলি ডিসটিউন্ড হয়ে আছে বা কোন জায়গাগুলি সমস্যা মনে হচ্ছে, সেগুলো নিয়ে কথা হয়। কিন্তু মানে নিরঙ্কুশ প্রশংসা, এটা বেশ লজ্জারই ব্যাপার মনে হচ্ছে যে এটা এর আগে আমার এইভাবে শোনার অভিজ্ঞতা হয় নাই। এটা তো অবশ্যই আমি খুবই অভিভূত হলাম। এটা প্রথমত অন্যের মুখে সরাসরি কবিতা পাঠ শুনে এবং হচ্ছে সেই কবিতা সম্পর্কে আরো অনেকের রিয়াকশন দেখে, এটা আমার জন্য খুব একটা নতুন অভিজ্ঞতা। তো একটা জিনিস হচ্ছে কি, কবিতা তো আমি জানি না, যেমন আমি নিজে পার্সোনালি কবিতা ভালো পড়তে পারি না। আমার কাছে সবসময় মনে হচ্ছে কবিতাটা জাস্ট হয়তো রিডিং এ দেখে পড়লে, একা একা পড়লে যে ইয়াটা হয় সেটাই হয়তো পারফেক্ট রিডিং। কিন্তু তারপরেও মানে এটার তো নিশ্চয়ই একটা মানে অন্য একটা ব্যঞ্জনা তৈরি হয় যখন সেটা উচ্চারণ করে আরেকজনের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ফারুক ভাইকে খুব সুন্দরভাবে কবিতাগুলি নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ সোহেল হাসান গালিব। বলতে চাই যে আমরাও কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি। দুটো ব্যাপার, একটা হচ্ছে প্রথম কথা, আপনার কবিতার মধ্যে আমরা হয়তো কোনো সমস্যা খুঁজে পাই নাই, এই জন্য হচ্ছে আমরা এটা বলেছি, আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নিজের কথা বলবো যে কবিতা আমাদের অনিরুদ্ধ আলম বা ফারুক আজম যেভাবে কবিতা বোঝেন, ফারজানা আশরাফা, আমরা অত ভালোভাবে কবিতা বুঝি না, আমরা নতুন কবি, আমরা যা শুনি আমাদের ভালো লাগে। এই জন্য আমি কি এখানে একটা কথা অ্যাড করতে পারি? অবশ্যই অবশ্যই। মানে রবীন্দ্রনাথের একটা আলোচনায় পড়েছিলাম, সমালোচনা, উনি সমালোচনা সম্পর্কে লিখেছেন। উনি প্রথমে বলেছেন যে কবিতাগুলো যেটাই লেখো এটাই মনে করতে হবে যে তোমার অডিয়েন্স হচ্ছে সাধারণ লোক, কিন্তু তোমার সামনে কিছু বোদ্ধা লোক আছে, ওদের কথা ভেবে মানে ওদের অতিক্রম করে তুমি সাধারণের বোধগম্য যেন হও। আর একটা হলো যে কবিতা বা যেটাই হোক ওইটার একটা শেষটা যেন থাকে মোটামুটি, যেন এটা না হয় যে তুমি হাত ধরে একজনকে নিয়ে এসে পথের মধ্যে ওকে ছেড়ে দিলে, তুমি পথ, ওইরকম যেন না। কিন্তু আজকালকার তো ফর্ম ভাঙছেই, সেটাই আর কি। না, খুব ভালো লেগেছে সোহেল হাসান গালিব। আমরা আপনার মুখে আপনার কবিতা শুনতে চাই। কি কবিতা শোনাবেন আমাদের? আচ্ছা, আমি খুব আমার প্রথম দিকের একটা লেখা, সেটার ওই দ্বিতীয় বই, এটা 2 পয়েন্ট বেদনার থেকে, ওইটার মধ্যে থেকে একটা কবিতা পড়ি। এটাও বেশ ছোট একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে শর্ষেমিরা। শর্ষেমিরা হচ্ছে আসলে ওই আমরা জানি হয়তো যে ওটা ওই কালিদাসের পংক্তির যে প্রথম অক্ষর থেকে যে দুর্বোধ্যতা সেটাকে ইঙ্গিত করে, এক ধরনের বিমূঢ়তা নির্দেশের জন্য আর কি। নিজেকে বইতে না পেরে বট থেমে আসে হাতে, তাকে প্রশ্ন করো না, প্রশ্নে তেমন জরুরি। সে দেখো চুলেই তো ফেটে যাবে দোপাটির ফল, অপেক্ষার গোপন বেদনা। মনে হবে সবই সাজানো, শুধু চমকে দেবার ছল, হয়তো বুঝবে হয়তো না। তারপরও সাহসে কুলালে কাঁটা ঝোপ পার হয়ে ফুল তুলে নিও।
নীলে ডোবা তুলি এনে হলুদে বুলালে কি করে সবুজ হয় বুঝিনি আমিও। বাহ, চমৎকার। এখনো মানে ওই যে রেশটা রয়ে গিয়েছে। খুব ভালো লাগলো সোহেল হাসান গালিব, অনেক ধন্যবাদ আমাদেরকে। আমরা কি আরেকটা কবিতা শুনতে পারি? আরেকটা কবিতা কি শুনতে পারি? আচ্ছা, এটা হচ্ছে এই বইটা থেকেই পড়ি। এই বইটা আজকে অনেকদিন পরে অনুষ্ঠানের জন্য মানে আমি নিজেই এই বইগুলো অনেকদিন পরে বের করলাম তো। তো সেই বইয়ের প্রথম যে কবিতাটা ছিল সেটা হচ্ছে অনঙ্গ রূপের দেশে। অনঙ্গ রূপের দেশে কবিতার নাম। আচ্ছা। পরবর্তীকালে অবশ্যই আমার আরেকটা বই হয়েছে, এটা হলো প্রথম কবিতা আর কি। সূচ এক সুতো ছাড়া যুবতীর আঙুলে সে নাচে, খেলে যায় ডুব সাঁতারের খেলা মাথার সমুদ্রে সারাদিন। পৃথিবীতে কিছু ফুটলো না ফুল, যত্নে তবু আঁকা হলো, রাত্রির ওরা চিত্র বুঝলো না কেউ। আমি সুতো গুটলি পাকানো কেবলই গড়িয়ে যুদ্ধে চাই পড়ে গিয়ে জলে, দেখি ঢেউ অর্থহীন আদিম উল্লাস, উল্লাস প্রহার ভোলে পুরুষ ছলনা, শিখার কবলে পড়ে তাই পুড়ে গেল বায়ু, আগুনেরও আয়ু ফুরালো কি হাওয়ার চলে, শেষ হলো দাবানল, কখন ডানার ভস্য চেয়ে যায় আকাশ দুপুর, বিষণ্ণ ব্যাধের বুকে চেয়ে দেখো বিধেছে এখন ব্যাসকুট, মর্ম পরিযায়ী তুমি ধূপ ছায়াময়, খসে পড়ে ধীরে পাতার নূপুর। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ এত সুন্দর দুটো কবিতা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি প্রথমে চলে যাব আবারও আমাদের এমআরসিপি প্রফেশনাল কর্পোরেশনের কর্ণধার মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে। মোহাম্মদ রকুনুজ্জামান, আপনার কাছে কেমন লাগলো কবিতা দুটো? অত্যন্ত চমৎকার লাগছে। প্রথম কবিতায় ওনার প্রত্যেকটা লাইন মনে হচ্ছে যে এক একটা আলাদা আলাদা মেসেজ সুন্দর করে বিভিন্ন জিনিস নিয়ে আসছেন। অপেক্ষার গোপন বেদনা যেটা প্রত্যেকেরই থাকে, উনি কমন সবার পক্ষে বলছেন। তারপরে আছে অনঙ্গ রূপের দেশে, তাই না কবিতাটার নাম? আগুনেরও আয়ু যেন শেষ হয়ে যায়। সত্যি মানে অনেক ব্যতিক্রম ভাবে উপস্থাপনা, মানে প্রতিটা লাইনই মনে হচ্ছে আলাদা আলাদা করে মেসেজ দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গালিব ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আপনার কবিতাগুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক সুন্দর করে বলেছেন, অনেক ধন্যবাদ। ফারুক আজম, কেমন লাগলো? না, আমি শুনতে শুনতে শুধু মানে বিস্মিত, আমি ওখানে বিস্মিত হচ্ছিলাম। কবিতাগুলো তো সুন্দর, কিন্তু যে একটা নতুনত্ব ওনার মধ্যে আছে, একটা নতুনত্ব, নতুন ভাবে একটা জিনিসকে উপস্থাপন করা সে অল্পের মধ্যে, সেটা আমাকে খুব বেশি বিস্মিত করেছে। এটা নতুন ধারা। এই আমরা যেমন বেশিরভাগ মানে বিশেষ করে আমি সেই পুরনো সেই বুদ্ধদেব বসু শক্তি বা সুনীল, এগুলো চাই যেন একদম আর আলাদা একটা ভিন্ন একটা ধারা, একটা স্বতন্ত্রতা আছে, এটা আমার ভালো লেগেছে। বাহ, চমৎকার। ফারজানা শম্পা, কেমন লাগলো আপনার? জি, ভালো লেগেছে। আমি আসলে ফারুক আজম ভাইয়ের সাথে একমত। স্বতন্ত্র ধারায় উনি সৃষ্টি করছেন, কবি গালিব হাসান সৃষ্টি করছেন। আমার খুব ভালো লাগছিল। সমগ্র কবিতাটাই তো একটা ভালো লাগার আবহ ছড়িয়ে দিয়েছে। একই সাথে বলবো হলুদে বুলালে কি করে সবুজ হয়, অসাধারণ অসাধারণ কবি, অসাধারণ রূপক উপমা এবং শব্দবোধের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করলেন, জীবনের হলুদ সবুজ রঙগুলোকে তুলে ধরলেন। আবার যখন আবার বললেন আগুনের আয়ু ফুরালোকে হাওয়া, এখানে আপনি আগুন এবং হাওয়ার যে সম্মিলনটা দেখেছেন, আমি তো অতি নগণ্য একজন মানুষ এই কবিকে মূল্যায়ন করার জন্য, তারপরে বলি আগুনের হাওয়ার যে সম্মিলনটা আপনি দেখিয়েছেন সেখানে জীবনের সাদা কালো দিকটিও কিন্তু ফুটে ওঠে। তাই আমি বলবো কবি প্রতিটি কবিতায় অসাধারণ। ধন্যবাদ শম্পা আপু। আর এবার চলে যাব অনিরুদ্ধ আলমের কাছে। অনিরুদ্ধ আলম, আপনার কেমন লেগেছে? আমার কাছে ভালো লেগেছে। আমি তো আগেই বলেছি যে তার চিত্রকল্প উপস্থাপনার ক্ষেত্রে বিশেষ দক্ষতা আছে এবং আমার কথাগুলো ইতিমধ্যে ফারুক আজম উনি বলেছেন, ফারজানা শম্পা বলেছেন এবং মোহাম্মদ রকুনুজ্জামান ওনার কাছ থেকে শুনেছি। আমার মানে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম আসলে অলরেডি ওনারা বলে দিয়েছেন।
যেমন আমি ফারজানা সম্পার সূত্র ধরে বলতে চাই, যেমন ওখানে হলুদ বোলালে কিভাবে সবুজ হয়, এই কথাটা আমার কাছে আমাকে খুব স্পর্শ করে গেছে আর কি। তারপরে অপেক্ষার গোপন বেদনা, তারপর কবিতার নাম অনঙ্গ রূপের দেশে, সম্ভবত কবিতাটার নাম, আমার কাছে এই নামটা অসাধারণ লেগেছে, কবিতার খুব চমৎকার নাম। ওনার কবিতার মধ্যে উচ্ছ্বাস আছে, পাশাপাশি অভিমানও আছে। যেমন উনি এক জায়গায় বলেছেন, পৃথিবীতে কিছু ফুল ফুটলো না, এই ধরনের একটা কথা আছে, আমার ভালো লেগেছে। আবার আগুনের আয়ু ফুরালো কি হাওয়ার হাওয়ার ছলে, চমৎকার উপস্থাপনা। খসে পড়ে ধীরে পাতার নুপুর, ছোট ছোট যে চিত্রকল্প, ছোট ছোট যে দৃশ্যকল্প, বলে এগুলো সমন্বয় তার কবিতার শরীর গড়ে উঠেছে, তার কবিতার ভাষা উচ্ছ্বাস শরীরই হয়ে উঠেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, একটা স্নিগ্ধ ভাব কবিতার পুরো কবিতা জুড়ে। এটা তার কবিতার আমার মনে হয় একটা বিশেষ বৈশিষ্ট্য। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। আমরা সবসময় অনিরুদ্ধ আলমের মন্তব্যগুলো শুনতে চাই, কারণ তিনি খুব সুন্দর করে কবিতা ব্যবচ্ছেদ করতে পারেন। এই জন্য সোহেল হাসান গালিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য। আমি ভিউয়ার্সদেরকে বলছি যে আপনারা সাথে থাকুন, আমরা আরো সোহেল হাসান গালিবের কবিতা নিয়ে আসছি। ইতিমধ্যে আমরা চলে যাব আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি অনিরুদ্ধ আলম, যিনি আমাদের স্টেপিং স্টোন নেটওয়ার্কের একজন প্রতিষ্ঠাতা এবং তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানটির জন্য। একাধারে একজন ঔপন্যাসিক, একজন সংকলক এবং সাহিত্য নিয়ে বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র বলা চলে। তিনি লিখেছেন প্রেম কি কেবলই পাখি প্রবণ, ভালোবাসা প্রিয়তমাশু, অনেকটা পথ হাঁটতে হবে ঘুমিয়ে পড়ার আগে, দুই মামা, সোনালী নৈশব্দের হরিণাবলী, এইসব রাত দিন ইত্যাদি বই। এছাড়াও আরো অনেক অনেক সংকলিত বই আছেন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কাজ করছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছেন, কবিতার ছন্দ নিয়ে কাজ করছেন, দীর্ঘ কবিতা, বিভিন্ন ধরনের কবিতা নিয়ে কাজ করছেন। অনিরুদ্ধ আলম, আপনার কাছ থেকে আপনার লেখা একটু কবিতা শুনতে চাই। আপনার মাইক্রোফোনটি খুব সম্ভব মিউট। ধন্যবাদ মমো কাজী আমাকে আমার কবিতা পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আসলে বেশ কিছুদিন ধরে একটি দীর্ঘ কবিতা লিখছি। দীর্ঘ কবিতাটার নাম হলো জাদুঘর থেকে বলছি। ইতিমধ্যে আমি এটি 12টি পর্ব লিখেছি। আমি আজকে সেই জাদুঘর থেকে বলছি দীর্ঘ কবিতা অর্থাৎ চলমান কবিতার একটি পর্ব থেকে পড়ে শোনাবো। পর্বটি হলো 8ম পর্ব থেকে পড়ে শোনাবো। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার দীর্ঘ কবিতার অংশ বিশেষ জাদুঘর থেকে বলছি 8ম পর্ব। ধন্যবাদ। উড়ন্ত ফানুসের বুকে কান পেতে ঊর্ধ্বশ্বাস শুনিনি কি কুহুকময় স্পন্দন, উত্থিত বাষ্পের প্রগলভ মন্থনে দেখতে কি পাইনি আরব সাগর কিংবা নীল নদের সনাতন নকশা, ক্ষীণ ঝর্ণার নিষ্পন্ন প্রান্তে থাকতে পারে ডহর গঙ্গার শ্রবণ, ঘ্রাণ, স্বাদ আর স্পর্শানুভূতির উর্মিল আড্ডা। প্রগাঢ় শালপাতার একটি রমণীয় নৃত্য দমকা বাতাসে শরীরী হয়ে উঠল পূর্ব পশ্চিমে। যাবে কি পাহাড়ের দিকে? চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকদিন কৌম রোদ্দুরে বসে থাকিনি, তবে সঠিক উঠোনে চড়ে বেড়ানো শালিক পাখিদের উৎসুক তীর্যক দৃষ্টি আমাকে নিঃসঙ্গ বলে ভর্ৎসনা করে, তা বেশ বুঝতে পারি। বুঝতে বাকি নেই কঙ্কালসার সাঁকর মগজে অবস্থান করে গৃহার্থ অবলীলার উদ্বিগ্ন উপলব্ধি। তাহলে কি খুব খুব ভালো আছে খানিক কুজো বাঁশের দুস্থ খুঁটিটা, পরিত্যক্ত শ্মশানে পড়ে থাকা সকল মাথার খুলি পাঠশালা ফেরত শকুনদের লবণাক্ত দূরদর্শিতা পায় না। কাঁচা এলাচের উজ্জ্বলতা নিয়ে কিচির মিচির শ্লোকে বংশ পরম্পরায় কুমার পাড়ার ইতিহাস গেঁথে চলেছে বিশুদ্ধ পাখিগুলো। কবির বংশী নদীর এতে আপত্তি ছিল,
শুধু তারাই কেন এ গুরু দায়িত্ব পালন করবে? কল কল ধ্বনির অনিদি ছন্দে সেও তো পারত অঙ্গার হয়ে যাওয়া মাটির ঘনত্বে জন্ম নেয়া কলসির কথা লিখতে। তোমার স্পর্শ ঘ্রাণ আমার প্রশ্বাস ঘনত্বে বর্ধিষ্ণু প্লাবন। যত দূরেই যাও না কেন আমি সেই ঘ্রাণের ধারাবাহিকতা চিনে তোমার কাছে ঠিক ঠিক পৌঁছে যাব। নয়তো আমার চারদিকে দেবদারু মালা আসীন হোক, আমি ওতে থেকে যাই নির্বাসিত। এখন আর কেউ রাজভিকেরির হাতে বুঝে দেয় না একটা দুটো সুধি সকাল। বিকল্পে সাঁজে নিভে আসা নদীটার গান। সাগর তীরে ভুল করে বালির অক্ষরে লেখনি কি আমার নাম? তেমনি করে তুমি প্রতি বিকেলে একটি প্রকৃত লাল গোলাপ পরে নিও তোমার খোঁপাতে। কখনো যদি আকাশ কিনতে গিয়ে নদী কিনতে গিয়ে আকাশ কিনে ফেলি, তখন আমি ভাবতে থাকি তুমি আমার হাতটি ধরে চুপটি বসে আছো। তবু আমাকে ক্রমান্বয়ে তোমার মতো যোগ্য হয়ে উঠতে বলো না। সময় ফুরাতে থাকবে, আমাকে পাবে না। তুমি তো পরশ পাথর, দ্রাক্ষা বনের উষ্ণতা নিয়ে তোমাকে ছুঁতে দাও। যেমনটি তুমি চেয়েছিলে আমি তেমনটি হয়ে উঠবো, পলকে জিরাফের মারন্ত গ্রীবার সঙ্গে পাল্লা দিয়ে। কে চায় বলো আলোক শয্যাহীন হৃদয়? আমার হৃদয়ে অগণন প্রবেশ করো, দেখবে সেখানে তুমি আর তুমি। ভ্রমর যেমন ফুলকে ভালোবাসে ফুলের জন্যও, তেমনি আমি তোমাকে ভালোবাসি তোমার জন্যই। জানো কি, জানাবো করে জানানো হয়নি। দূরত্বের ইছামতিতে যতই আকাশ পুঞ্জীভূত থাক না কেন, কিছু তারা উঠে এসে এখন আমাদের গায়ে রাতকানা তাল গাছটাকে আলো দেয়। অন্য মনে হাঁটতে গিয়ে কর্দমাক্ত ছায়ার গর্তে হঠাৎ পা মস্কালে কে দিবে আমাকে শুশ্রূষা? গতকাল মোড়ের প্রাচীন টি স্টলে চা খেতে গেলে আমাকে একলা পেয়ে সর্বজান্তা ষাটোর্ধ একজন ভদ্রলোক আবহাওয়া বিষয়ে খানিক সম্যক জ্ঞান দিলেন। বললেন না হিমযুগের পরে অসহিষ্ণুতার প্লেগ কোন মাত্রায় আসন্ন, কিংবা অবকাশের কাঁটা তার পেরুতে গেলে কতটুকু রক্তাক্ত হতে হবে। খুব স্বাদ ছিল অন্তত সপ্তাহ তিনেকের জন্য অবকাশ যাপনে যাব নৈনিতাল। ভুলো কোনো তন্নির ফেলে যাওয়া ফুলের রুমালের মতো কিছু সময় নির্লিপ্ত জীবনযাপন করব। প্রকৃত প্রস্তাবে নষ্ট হয়ে যাওয়া টাইপরাইটারের জীবন ছুঁড়ে ফেলা কমলালেবুর খোসার মতোই বড় একঘেয়ে। নব দম্পতি কমলা রঙের সুটকেসে লুকিয়ে রাখে গুহাচিত্রের মতো আকর্ষণীয় আমিষ আশ্লেষ। গিরগিটির মেধা শেষ বিকেলে ফেরি করে ফেরে চৌরাস্তার পাশ ঘেঁষে গভীর আগ্রহে এ কোন ফেরিওয়ালা। অন্ধকার গলিটা পেরুতে গেলেই দূরের দোকানে ঝুলে থাকা মুখোশগুলোর প্রাকৃতিক প্রেতাত্মা এসে আমাকে ঘিরে ধরে, কৌতুক করে বলে, আজ্ঞাবহ কাঠঠোকরা হয়ে আর কতদিন গোলাপ জামের চমৎকারিত্বে পরিপূর্ণ বেলুনগুলো ফুটিয়ে যাবে। পরস্পর বিরোধী দুটো রঙিন বেলুনের মাঝে আকাশ ছোঁয়া সিঁড়ির উচ্চতা ডাকসাইটে অট্টহাসিতে ন্যস্ত। রাজসিক তুঁত পোকার স্মৃতিতে নেই মেষপালকের সঙ্গীত, নিয়মান ঘোড়ার যথাসাধ্য হেসাধ্বনি। সকল সমুদ্র সীমানার মানুষগুলো একদিন গহীন অরণ্যে বেড়াতে গেলে তারা মাছদের আহ্বানে সোনালী চিলরা সৈকত দিবস পালন করবে। থেকে থেকে বেজে উঠবে সেতারের সুরে বাঁধা বাতাসের আলাপনে জলজ সন্তুর সারা বেলা সারা বেলা সারা বেলা। কে ওই দ্রাবিড় দেবদূতি সারা বেলা চোখের চৌকাঠে ঘুরে ফিরে দাঁড়িয়ে থাকে? কার মুখ জোলেখার কমনীয়তা বিলায়? নমনীয় তৃষ্ণার ফসকা জালে ধরা দেয় না জল। লাবণ্য ধনুকের ছিলাতে হর করে কারো ছলনাময় দৃষ্টির তীর
করুক না বিদ্ধ এই আমাকে, বিক্ষত হই গরল প্রশান্তিতে। তোমার আঙুলের ডগায় ঝুলে থাকা বৃষ্টির ফুল বড় ভালোবাসি, প্রার্থনা পেতে রাখি আমার আজলাতে জমুক না অমন কিছু আত্মবিশ্বাস। মধুকূপে দিগন্তে ফুটে থাকা টুকটুকে ঘাস ফুলটাই কি একান্তে বেড়ে ওঠা ঋতুহীন রঙদের আত্মসমালোচনা? শিলভদ্রের কল্লোলিত লিপিতে ছে আছে তেমন প্রান্তরে কে রাখে মেলে ধ্যানের দুয়ার? নৌকর গুলোয়ের মতো একটি গোলার্ধে তোমাকে নিয়ে সমাজ গড়ব জলপিপি আর পরন্ত দুপুরের পরামর্শে। পদ্মাবতীর প্রকরণে পিঁপড়েদের মতো করে কবিতা লিখব দীপান্বিত শস্য ক্ষেতের অভ্যাসে। বুকে হাত রেখে বলতে পারোনি বৃষ্টি এলেই তুমি আসবে। জ্যোৎস্নাতে ভাঙা জানালার পাশে বসে মেঘগুলোকে পর্বত, পর্বতকে বাড়ি, আর বাড়িকে তেপান্তর ভাবতে গিয়ে লালনের শিষ্যত্ব গ্রহণ করি। সারসের ন্যায় সাহসী সুক্তারাকেও তুলট হাঁসের ছানার সুরে সবিনয় গান গাইতে শুনেছি। কষ্টের কেশরে ঔজ্জ্বল্য বাড়লে ভুলে যায় জলপাই পাতাদের ছবি আঁকতে। দুপুর রঙা জামার ছায়াময় বোতামের স্থিরতা নিয়ে আনমনে কত কিছু যে আঁকিবুকি কাটি। একবার পাহাড় কাটতে যাব বলে আমার সব লাটিম আর গুলতি বন্ধুদের মাঝে বিলিয়ে দিলাম। সারা রাত যাত্রাপালা দেখে ঘুম কাজা করে বাসায় ফিরলে সোনালি সকালকে দুমড়ানো মুসরানো টিনের কৌটার মতো বিস্বাদ লাগে। ছেঁড়া ত্রিপলের রুগ্নতাতে কি নির্বিকার রৌদ্রের জল্লাদ বিলাসিতা। আবারও রাত এলে আয়নায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার দস্যি অশ্রুদের ঘুম পাড়ানি গান শোনায় প্রতিবেশী 6টি টিকটিকি। আজও ভুলে গেছি উঠোনে ভাত ছিটাতে। কাকরা রাজনীতি বুঝে না, তাদেরকে কেউ হয়তো বোঝায়নি রাজনীতি করলে রাজা পাওয়া যায়, আর রাজা পেলে নিজ দেশে পরবাসী হয় প্রজা। ঈশা খাঁ শীর্ষক জাতীয় বীর পদক প্রদান অনুষ্ঠানে স্মারক হিসেবে কাচের তলোয়ারের আজকাল দারুণ কদর। সাইরেন বেজে ওঠে পান থেকে চুন খসলে। পুতুল নাচের ইতিকথা ভুলে এইসব অভিজ্ঞান অনেকে সুগন্ধি তেজপাতা চিনতেও ব্যবহার করে থাকতে পারে। তেমন সূত্র ধরে তোমাকে বলিনি পাশের বাসার ডাকপিয়নটাই শৈশবে প্রথম আমাকে শিখিয়েছিল কিভাবে আঙুলের দাগ গুনে মার্বেলের হিসেব রাখতে হয়। বানানে কাঁচা এই উচ্ছিলায় কতদিন আমাকে লেখো না চিঠি, আর আমিও সস্তা হাততালি পেতে রুমাল থেকে কবুতর বানানোর ম্যাজিকটা শিখে নিতে শুধু অবহেলাই করে গেলাম। ধন্যবাদ। অসাধারণ অনিরুদ্ধ আলম, আপনার কবিতা শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম। আপনার দুটো কথা খুব ভালো লেগেছে, আজ্ঞাবহ কাঠঠোকরা আর হচ্ছে কিভাবে আঙুলের দাগ গুনে মার্বেলের হিসাব রাখতে হয়। একদম ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমি সোহেল হাসান গালিবের কাছে যাব। আপনার কাছে কেমন লাগলো আমাদের অনিরুদ্ধ আলমের কবিতা? আচ্ছা, আমি আসলে দুর্ভাগ্য হচ্ছে কি আমি প্রথম অংশটা মানে নেটের কারণে মিস করেছি, মানে ঠিক শুনতে পাই নাই। আর এটা হচ্ছে যে দীর্ঘ কবিতা তো সেটা আমি শুধু কয়েকটা জিনিস পয়েন্ট করি। সেটা হলো যেমন কিছু কিছু জায়গা ইমেজ যেটা আপনি যেমন বলছিলেন, তারপর যেমন উনি রুমালের মতো নির্লিপ্ত জীবন, এই ধরনের একটা এরকম একটা কাছাকাছি কিছু আমি শুনতে যা পেলাম আর কি। এরকম একটা ব্যাপার ছিল, আঙুলের ডগায় বৃষ্টির ফুল, ঝরে থাকা বৃষ্টির ফুল, এরকম এরকম কিছু কিছু ইমেজের জায়গাগুলো আমি শুধু খেয়াল করছিলাম। যে ন্যারেটিভ যে ভঙ্গিটা, ন্যারেটিভ ভঙ্গির প্রতি আমার এমনিতে একটু আগ্রহ কম, কিন্তু মানে আমি বলছি যে কবিতাটার মধ্যে কি বলা হচ্ছে বা কবিতাটা আর মানে ঠিক কোন জায়গায়, এটা আসলে কবিতাটা টোটালটা পড়তে পারলে সেটার কথা বলাটা সম্ভব। মানে আমি প্রথমত হচ্ছে যে তাৎক্ষণিক ভাবে একটা কবিতা শুনে বলা তো মুশকিল, আর তারপরে যেটা হচ্ছে যে কবিতাটা আমি অনেকখানি অংশই মিস করে ফেলেছি।
তো আমি আচ্ছা, যেটুকু তাৎক্ষণিকভাবে মনে হয়েছে, আমার কয়েকটা ইমেজ শুধু মাথার মধ্যে রয়ে গেছে আর কি। সেই জায়গা থেকে কবিতার এই আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয় নেটিভ ভঙ্গি চেয়ে, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ সোহেল হাসান গালিব আপনার অসাধারণ মন্তব্যের জন্য। অনিরুদ্ধর এই কবিতাটি আমি খুব মানে অন্য কিছু না পড়লেও এটা খুব পড়ছি, আমার খুব ভালো লাগে এবং হয়তো এই জন্যই মানে চিত্রকল্পটা সবসময় মাথার মধ্যে থাকে, খুব পছন্দ করি আমি। আপনাকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ফারুক আজমের কাছে। ফারুক আজম, আপনার কি মনে হয়েছে? ওনার লেখায় একটা পড়া বাস্তবতা আছে, যেটা আমি সবসময় দেখেছি। আর উনি তো সবকিছু নিয়ে আসছে ওখানে, কাকড়া কাকড়া টিকটিকি কাঠঠোকরা, তার সাথে জীবন, সবকিছু মিলে মিশে এটা একটা অন্যরকম একটা শিল্প তৈরি করেছে, যে শিল্পের সাথে আমরা সচরাচর পরিচিত না। আমরা যখন একটা গদ্য পড়ি, ধরেন গদ্যের একটা ধারা ফলো করি, কিন্তু কবিতা পড়লে তার মধ্যে আছে, কিন্তু এটা কবিতা গদ্য সবকিছু মিলিয়ে একটা একটা অসাধারণ একটা শিল্প রচিত হয়েছে। এটা অনেকটা ওই যে রিয়ালিজম থেকে সুরিয়ালিজমের অনেক ধন্যবাদ ফারুক আজম। ফারজানা নাজ শম্পা, কেমন লাগলো? শিক্ষকের সামনে শিক্ষকের মূল্যায়ন কেমনে করি? আমার লেখালেখি জগতের শিক্ষা গুরু যদি বলি, উনি বড় ভাই, যেভাবে বলি শ্রদ্ধেয় অগ্রজ। আর বাংলা সাহিত্যে তো ওনার অনবদ্য অবদান, সমকালীন বাংলা সাহিত্যে উনি যা কাজ করেছেন তা তো অতুলনীয়। তাও বলছি, কিছু বলার প্রয়োজনে বলছি হয়তোবা। সেটা হলো যে অসাধারণ কতগুলো দৃশ্যকল্প ফুটে উঠেছে, যেমন একটা জীবনের সবগুলো দিক পাওয়া যায়, যেমন এমনকি দাম্পত্য সম্পর্কেও, যেখানে উনি আমেজ এবং শ্লেষের একটা দ্বন্দ্ব অথবা বন্ধুত্বের রেশ এনে দিয়েছেন। আবার হঠাৎ করে উনি বলেছেন বাড়ি থেকে লালনের শিষ্যত্ব গ্রহণ করি, সেখানে আমাদের ইতিহাস ঐতিহ্যকে এনেছেন। আবার এটাও এসেছে যে বিকল্প আশা একটি নদী অথবা সাগর তীর। তাই সবকিছু মিলিয়ে অনিরুদ্ধ আলম ভাইয়ের কবিতাকে শুধু বলবো একটা জীবনের গল্প, একটা জীবন প্রকৃতির সমন্বয়, একটি স্বয়ংসম্পূর্ণ রূপ, এটা বলবো। কবিতার তো নতুন ধারায় উনি করেছেন অবশ্যই, এটা ভালো লেগেছে, অসাধারণ, অনবদ্য, এটাই বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শম্পা আপু। আমি মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে চলে যাচ্ছি। আপনার বন্ধুর কবিতা আপনার কেমন লেগেছে? আমার কাছে অনিরুদ্ধ ভাইয়ের জিজ্ঞাসা করি, আপনি কি রিসেন্টলি লেকের ধারে গিয়েছেন? জোসনা কিংবা নদীর পারে এই ধরনের ঘটনা, আমার কাছে মনে হচ্ছিল যে আপনি লেকের ধারে জ্যোৎস্না আলোতে বাতাস, আপনি ইভেন আপনি ছোটবেলায় ফিরে গিয়েছেন, সকাল দুপুর বিকেল বলেছেন। এই ফারুক আজম ভাই যেমন বললো অনেক কিছু নিয়ে আসে, আমি দেখি মানে এমন কিছু নাই, মানব, কীট পতঙ্গ, ফুল, কাঠঠোকরা, সমুদ্র, সোনালী চিল, বাতাসের আলাপন, উনি এই যে প্রকৃতি, মানুষ এবং সবকিছুর যে একটা কথোপকথন বা কানেকশন, এই জিনিসগুলো উনি নিয়ে আসছেন। বৃষ্টির ফুল বড্ড ভালোবাসি, এটা জেনে মনে হচ্ছিল যে কিছুদিন আগে কানাডায় বাংলাদেশিদের মতো চরম বৃষ্টি হচ্ছিল, ভেজার সুযোগ হয়েছিল। মনে হচ্ছিল যে ওই জিনিসটা উনি, আমি জানি না, উনি তো খুব বেশি বের হন না, হয়তো বা বৃষ্টিতেও ভেজেছেন চমৎকার ভাবে। ওনার কবিতা আসলে শুনে আমার কাছে মানে পরিপূর্ণতা পাই আর কি, মনে হয় যে সম্পূর্ণ হলো। বলার অনেক অনেক আছে, অনেক বিষয়, কিন্তু এটা আমি আগেও শুনেছি। একটা বিষয় খুব 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 বেশি আমার মনে ধরেছে, কাকরা রাজনীতি বোঝে না। উনি লিখেছে নিজ দেশে যদি কি বলে তারা যদি রাজা তৈরি করে, সেখানে নিজ দেশে পরবাসী হয় প্রজা। এই জিনিসটা চমৎকার ভাবে দাগ কেটেছে আমার। থ্যাংক ইউ অনিরুদ্ধ আলম এটা নিয়ে আসার জন্য। মামুর মাইক কি মিউট? মিউট মনে হচ্ছে, শোনা যাচ্ছে না।
দুঃখিত, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কবিতা আড্ডায় আজকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাদের কথাগুলো একটু বলতে চাচ্ছি। ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দিলরুবা নীলা, তারাশঙ্কর দাস বৈরাগী, তারিক ইমাম, আমাদের মতিউর রহমান, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আমি এবার চলে যাচ্ছি আমাদের আরেকজন অনবদ্য কবি, আমাদের বাংলা ভাষা নিয়ে কাজ করছেন। তিনি একজন ভাষা সৈনিকের সন্তান এবং তিনিও ভাষা নিয়ে কাজ করছেন, এটা অনেক বড় একটা গর্বের ব্যাপার। অনুবাদ নিয়ে কাজ করছেন, সংকলন নিয়ে কাজ করছেন। এটা ছাড়াও তিনি একজন সচেতন নাগরিক, তিনি কানাডার নাগরিক এবং তিনি রাজনীতি নিয়ে কাজ করছেন। সমাজকে উন্নত করার ব্যাপারে, সবাই যেন ভালো থাকে এই ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন একজন নাগরিক। আমার খুব প্রিয় একজন মানুষ, রোল মডেল বলা চলে। তার দিকে তাকিয়ে থাকি এবং মনে করি যে কবে তার মতো হতে পারবো। ফারজানা নাজ শম্পা, আপনার কবিতা শুনতে চাই আমরা এবার। অনেক ধন্যবাদ মমকে, ছোট বোন মমকে। এবং আমি জানি ও একজন প্রতিশ্রুতিশীল কবি, এটা ওর বিনম্রতা যেভাবে সে প্রকাশ করেছে। আমি খুব বারবারই বলি এটা আমার বিনম্রতা না, আমি অতি নগণ্য একজন মানুষ। ভাষার প্রতি দায়বদ্ধতা নিয়ে, আমাদের বাংলা ভাষার প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা যে ইতিহাস সৃষ্টি করেছি সেই দায়বদ্ধতা থেকে আমি সামান্য একটু কাজ করার চেষ্টা করি। আর মূলধারার, কানাডার মূলধারার সাহিত্যের সাথে তাই অনেকদিন ধরেই সম্পৃক্ত। অনেক সাহিত্যের একটি বই, বর্ণবাদের উপর একটি বই আমি অনুবাদ করছি, উপন্যাস, একই সাথে কিছু কবিতা, কবিদের সম্মতিক্রমে তাদের কবিতা নিয়ে কাজ করছি। একই কারণ, মূলধারার সাহিত্যের সাথে বাংলা ভাষার একটা সমন্বয় ঘটানো। আর রাজনীতির কথা যেহেতু বললেন মম, একটু বলি। আমি ঠিক সক্রিয়ভাবে না, আমি পরোক্ষভাবে, আমার স্বামী আছেন রাজনীতিতে সক্রিয়, ওখানেও আমরা চেষ্টা করছি অভিবাসীদের সমস্যাটা তুলে ধরার জন্য। আমাদের মতো আমরা যারা ভিজিবল মাইনরিটি, আমরা মূলধার রাজনীতির সম্পৃক্ত হয়েছি, মানুষের জন্য কিছু বলা এবং আমাদেরকে তুলে ধরা, এই জন্য একটু কাজ করছি। আমি তো কবি না, কিছুটা অনুবাদের চেষ্টা করি আমার মতে। তাই আমি কিছুদিন আগে কবি ব্রুস মায়ার্স, উনি একজন শিক্ষাবিদ, টরন্টোর একটি বিশ্ববিদ্যালয়ে, ওনার সাথে আলাপ হচ্ছিল। আলাপের সাপেক্ষে আপনারা সবাই জানেন টিম হর্টন কফি শপের কথা, কানাডার সবাই জানে, সবার প্রিয় টিম হর্টন কফি শপ। ওই যে মামার হাতেও আছে একটি কাপ। কানাডায় 1 কাপ টিম হর্টনের কফি না হলে সকালবেলা, এই শীতার তো কানাডায় আমাদের তৃষ্ণা মিটে না, ক্যানাডিয়ানতে তো নাই। তৃষ্ণা ভাঙার জন্য টিম হর্টন কফি শপকে নিয়ে তিনি অসাধারণ একটা কাব্য রচনা করেছেন ওনার সম্মতিক্রমে, কারণ আইনগতভাবে আমার সম্মতি নিতে হয়। সম্মতিক্রমে এটা অনুবাদ করার, ভাষান্তর করার সামান্য চেষ্টা করেছি। আর প্রেক্ষাপটটা একটু বলি, কারণ এই মুহূর্তে ইংরেজি কবিতাটা আমার সামনে নেই। টিম হর্টন কফি শপে একটা নিয়ম আছে, ড্রাইভ থ্রু। ড্রাইভ থ্রু মানে গাড়ি সড়ক থামিয়ে আপনি সরাসরি দোকানে প্রবেশ করবেন না, কিন্তু গাড়ি সড়ক থামিয়ে গাড়ি থেকে কোনো খাবার অর্ডার দিতে পারবেন এবং জানালার ফাঁক দিয়ে কোনো একজন দোকানের কোনো পরিচারিকা বা সহযোগী কেউ এসে আপনাকে খাবারটা দিয়ে দিবে। এটা থেকে কবি মনে কি কি বলবো, কি দৈব একটা যোগ হয়েছে, উনি সেটা আমাকে বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওনার সৃষ্টি এই কবিতাটা খুব বিখ্যাত হয়েছে। আমি একটু চেষ্টা করলাম বাংলায় করার। আমি কাপটা সামনে রেখে নিই। টিম হর্টন খুব জনপ্রিয় একটা কফি শপ, ঐতিহাসিক ভাবে জনপ্রিয়, সে গল্প আরেকদিন হবে। কবিতাটা হচ্ছে দৈব যোগে অপ্রত্যাশিত আবিষ্কার। টিম হর্টন কফি শপে পথচালিত গাড়ির সড়কে খাবার সরবরাহকারী মেয়েটির কানের লতি জুড়ে হাতির দাঁতের মুক্ত খচিত দুল শোভা পায়। গাড়ি থামিয়ে তোমরা পথচারীরা শুনতে কি পাও সেই প্রশ্ন অথবা শব্দ, যা অনেকটা কোনো অশিরিরি নিরাকার পরী বা স্বর্গদূতের কণ্ঠে শোনা যায়। এবং এই প্রশ্নগুলো প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়েই কাজ করে। টিম হর্টন কফি শপের পথচারিত গাড়ি সড়কের সেই সুন্দরী খাবার চালিকা মেয়েটি কোনো একটি আত্মিক উপস্থিতি জানালার ফ্রেমে আবদ্ধ থাকে। যখন সে সামনে এগিয়ে আসে অথবা এগিয়ে আসতে থাকে, শান্ত সুস্থির কিন্তু সচকিত কোনো অবয়বে, যদি তুমি তার অদৃশ্য হাতের স্পর্শ পেতে চাও, তা কিন্তু হয় না। এইভাবে সে কি অক্ষত আর পবিত্র থেকে যায় তোমার কাছ থেকে? তার চুলে কাপড় মুড়ানো থাকে,
আর ঘন চোখের ভাষায় উপচে পড়া উৎকৃষ্ট সরলতার জৌলুস আর দীপ্তি ফুটে ওঠে, যে দীপ্তি একজন সোনালী সূর্যোদয়ের প্রত্যাশী শিল্পীর সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ক্যানভাসার তার ঘাড় আর গ্রীবার শৈল্পিক অংশের প্রতিফলনে ছবি খুঁজে পায় আর তার দৃষ্টির আলোতে আলোকিত হয়। টিম হর্টন কফি শপের গাড়িতে খাবার সরবরাহকারী সেই মেয়েটি তোমাকে আসলে প্রকৃতপক্ষে কোনো এক পৃথিবীর এক ঝলক প্রবেশাধিকার দেয় মাত্র, আর যেন তার পশ্চাতে অপেক্ষারত থাকে অসীম রহস্যের কোনো অজানা স্বর্গীয় সত্য, আর সে পুষ্টিকর উপাদানে আমাদের মতো ক্ষুধার্ত আত্মার হৃদয়কে পুরস্কৃত করে বারবার, যা অনেকটা চিরস্থায়ী আর শাশ্বত ভালোবাসার মতো পূর্ণ থাকে। তোমার দুই চোখ সারা জীবনের তাৎক্ষণিক শান্তি পায় এবং তুমি ভালোবাসাময় সেই কফি কাপ ধরো, একটু উষ্ণ স্পর্শ পাও, যেন সেই সৎ উষ্ণ নির্ভেজাল স্পর্শ সত্যি আরামদায়ক, আনন্দদায়ক, এবং যা তোমার গভীর চেতনার গভীর ক্ষুধার্ত বোধের সুপ্ত সত্তাকে জাগিয়ে তোলে এবং তোমাকে নিয়ে যায় সময়ের বিপজ্জনক চোরাই উতরাই পথ অতিক্রম করার প্রয়াসে, যতক্ষণ পর্যন্ত না তুমি আবার নতুন কোনো খাবারের তৃষ্ণায় তৃষিত হও। ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমি উপস্থাপিকা, আমাদের এই সাবলীল উপস্থাপিকার কাছ থেকে আরেকটা ছোট্ট আবদার করব, আরেকটা কবিতা আবৃত্তি করব। প্লিজ। কবিতাটা আবৃত্তি করার পরেই মনে হয় কবি বুঝতে পারবেন আমি কার কবিতা আবৃত্তি করছি। আমি খুব বিশেষভাবে সম্মানিত বোধ করছি কবি সেলিম সোহেল হাসান গালিব ভাই আমাদের মাঝে এসেছেন। আমি ওনারই একটি কবিতা আবৃত্তি করার মাত্র প্রচেষ্টা নিচ্ছি, সামান্য প্রচেষ্টা। আমি ওনার কবিতাটি হচ্ছে ফুল তোলা। ভাই আপনি আমাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন যদি কোনো ভুল করি। ফুল তোলা পাঠ করছি কবিতাটা থেকে। ঘ্রাণী কবির ফুলের গর্জন, জারুলের বনে তাই সূচির স্তব্ধতার বুকে এই ভাঙা পাঠ। এইখানে এসো দেখো কত নির্ঝঞ্ঝাট বসে প্রত্যাখ্যান পত্রগুলি আজ বারবার পড়া যায়, ঠান্ডা ছায়া ফেলে ক্ষুব্ধ অক্ষরের মুখের ওপর। কৃষ্ণচূড়া গাছ থেকে খুনের পরিকল্পনা করে ঝরে পড়েছিল, ওই লেক জুড়ে ভাসুক, জলে না নেমেও কিছু ফুল তুলে আনা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আপনার সাউন্ড মামা মিউট। শব্দ আসছে না মামা। এখন ঠিক আছে, শোনা যাচ্ছে না? Do you want to use the laptop? ও আবার ব্যাক করতেছে, ও আসতেছে, ও আউট করে একটু সমস্যা হচ্ছিল, ও লগ আউট করে লগ ইন করছে। তো এখন আমার কাছে মনে হচ্ছিল যে অনেক কবিতা শোনার পরে যে গালিব ভাইয়ের কবিতা আবার একটু শোনার জন্য ফারজানা শম্পা আবার নিয়ে আসছেন। সুযোগ কেড়ে নিলাম। আমার খুব অবাক লাগলো এই কবিতাটা আপনি পেলেন কোথায়? মানে এটা তো সেভাবে আপনার হাতে পৌঁছানোর কথা না। আমার কাছে আছে ভাইয়া, আপনার কবিতা আছে, আমি সব কবিতাই পড়ি। আমার বই আছে, আপনার বই নেই, ঢাকার বাসায় আছে, আমার কাছে আছে ভাইয়া, আমি সংগ্রহ করি। না এই কবিতাটা মানে আমি একটু পরে চেঞ্জ করে ফেলছি আর কি, একটু এডিট করা হয়েছে। না সেটাতে কোনো সমস্যা নেই। না আমার একটু অবাক লাগলো যে মানে এটা আমি সে কারণে খুব বেশি সামনেও আনা হয় না, তো সেটা আপনি
পড়েছেন এবং সেটা যে আপনার ভালো লাগছে, এটাই হচ্ছে আমার জন্য খুব বিস্ময়কর ব্যাপার। গালিব ভাই আপনার কি সেই এটা আছে? গালিব ভাই আপনার কি সেই যেটা এডিট করেছেন সেই কবিতাটা আছে? একটু শুনে দেখি, তাহলে বুঝবো কি এডিট করেছেন। এটা আসলে আমার মানে আমি তো পিসি থেকে একটু দূরে, মানে ওখানে যে এটা একটু সময় লাগবে আর কি। তো আমি একটু বলি, ফুলতলা শব্দটাই অনেক চমৎকার। জলে না নেমেও কিছু ফুল সংগ্রহ করা যায়, এটা মনে হয় এফিসিয়েন্সি। আমি জানি না আপনি কি মিন করেছেন, অত্যন্ত ভালো লেগেছে। ফারুক ভাই বলেন একটু। আচ্ছা, না আমি ইয়ে ফারজানা নাজের প্রথম কবিতা যে অনুবাদ করেছে ওইটার উপর কিছু বলতে পারি। মানে ওইটা প্রথমে মনে হলো যে কবিতার জন্য যে কোনো কিছু কবিতার বিষয় হতে পারে। এই যে উনি একজন ড্রাইভ থ্রুতে একটা মেয়ে সার্ভ করছে, এটা তো আমরা প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় যাই, আমাদের এখানে ডানকিন ডোনাট, তোমাদের ওখানে টিম হর্টন, না টিম হর্টন আছে, একই জিনিস একজন সার্ভ করছে, আমরা কফি নিচ্ছি। মানে এটা তেমন কিছু না, মানে কখন আমরা কাজে যাব, তাড়াতাড়ি করো, এই একটা। কিন্তু উনি ওটার মধ্যে যে একটা কবিদের যা হয় আর কি, তাদের কল্পনায় যে একটা বিস্তৃতি পেলো, ওইটাই আর কি, ওই জিনিসটা চমৎকার লাগলো। এবং তোমার অনুবাদটাও খুব ভালো হয়েছে। আমি অরিজিনালটা পড়িনি, মনে হচ্ছে অনুবাদটা মানে আমাদের স্পর্শ করতে পেরেছে। আর যে কোনো বিষয় যে কবিতার বিষয় হতে পারে, সেই জিনিসটা হচ্ছে চমৎকারিত্ব কবিতার, মানে যে কোনো কিছু কাব্য হতে পারে। অনেক ধন্যবাদ। এই ফাঁকে বলে নেই যে আমি অত্যন্ত দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমাকে চলে যেতে হয়েছিল, আবার ফেরত আসলাম। আপনারা কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? আচ্ছা, আমি ফারজানা শম্পার প্রথম কবিতাটা অনুবাদ যেটা, সেটা নিয়ে একটু বলতে চাই। নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কানাডা আসার পর আমার প্রথম চাকরি ছিল, যেই কথাটা আপনি বলেছেন, সার্ভার টিম হর্টেন্সের। আমি এই কাজটা করেছি এবং আমার নিজেকে খুব খুব গর্বিত মনে হচ্ছে এখন যে কেউ একজন এটা নিয়ে কবিতাও লিখে ফেলেছে এবং এত সুন্দর করে লিখেছে। আর আপনি এত সুন্দর করে এই কবিতাটা যখন বলছিলেন, তখন আমার মনে হচ্ছিল যে ওই যে পুরাতন দিনে নতুন দেশ নতুন চাকরি, যে একটা টানাপোড়েনের একটা ব্যাপার, কিন্তু অন দ্য আদার সাইড অফ দ্য উইন্ডো থেকে আমাকে কিভাবে দেখা হচ্ছে, এটা তো কখনো জানতে পারিনি। আসল কবিকে তো ধন্যবাদ। কবি মনে আপনাকে দেখেছেন হয়তো। আমার নিজেকে সেটা চিন্তা করতে ভালো লাগছে এবং আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে আপনি যখন অনুবাদটা করেছেন, আমি এটা খুব ভালো করে কানেক্ট করতে পেরেছি আমার নিজের সাথে, এবং আপনাকে আমি অসংখ্য কৃতজ্ঞতা। শম্পাপু, ইটস অলওয়েজ এ ডিলাইট। আপনি সবসময় খুব সুন্দর কথা বলেন, নিজেকে অনেক ডাউন টু আর্থে নিয়ে কথা বলেন, এত বিনয়, কিন্তু আপনার মধ্যে যেই প্রতিভা আছে, এটার জন্য আপনাকে অনেক অভিনন্দন। অনিরুদ্ধ আলম, আপনি কি আপনার মন্তব্য করতে পেরেছিলেন? আমি তো ছিলাম না কিছুক্ষণ। না, আমি করব। আমি অধীর আগ্রহে উপস্থাপকের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার জন্য অপেক্ষা করছি। আপনি আমন্ত্রিত, কার্ড পাঠানো হয়ে গিয়েছে। আমি অনুমতি পেয়েছি, প্রয়োজনীয় অনুমতি পেয়েছি। আচ্ছা, যেটা হলো যে আসলে টিম হর্টন কানাডার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যে কত ঘনিষ্ঠ হবে একটা পুরো জাতিগোষ্ঠীকে, একটা দেশকে মানে সংশ্লিষ্ট করতে পারে, প্রভাবিত করতে পারে, লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে, তার একটা উদাহরণ হলো টিম হর্টন। আমরা যারা সকালে কাজে যাই, তো বেশিরভাগ মানুষই আমরা প্রথমে টিম হর্টনের কফিটা আমরা তুলে নেই, যে আমরা এবং যখন বের হই দেখা যায় যে এখানে খুব তাড়াহুড়ো করে বের হচ্ছে, বাসায় হয়তো ঠিক মতো নাস্তাটাও করা হয় না। তারপরে যাওয়ার পথে আমরা এই টিম হোটেলের পাশ দিয়ে যাচ্ছি, ওখানে আমরা তুলে নিলাম এক কাপ কফি, কফি খেতে 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 চলে গেলাম। তো এটা একটা খুব কমন চিত্র। এবং এখানে এই কবিতার মধ্য দিয়ে যে এক তরুণী কফি সার্ভ করছে এবং সেই স্পর্শ লেগে আছে মনের মধ্যে, হয়তো আঙুলের স্পর্শ হয়েছে কিনা তাও জানি না, হয়তো মনে মনে চিন্তা করে নিয়েছে যে আমি ওই তরুণীকে স্পর্শ করেছি। এবং সারাদিন আমার ভালো লাগলো, আর আমি চিন্তা করলাম যে সারাদিন আমি কাজের ক্ষেত্রে আমি একটা ফুরফুরা মনোভাব নিয়ে অবস্থান করলাম, যে একটা চমৎকার অনুভূতি। আমি সেই ফারুক আজম ভাইয়ের কথা সূত্রেই বলতে পারি যে আসলে কবিতার বিষয় যে কোনো কিছুই হতে পারে, এবং সেটা আমরা আসলে নির্ভর করে আমি কিভাবে উপস্থাপন করছি।
আমি এখানে হ্যাঁ আমার যে ক্রিয়েটিভিটিটা আমি কিভাবে এখানে আমার সৃজনশীলতাটাকে আমি কিভাবে এখানে আমি দেখাচ্ছি, আমার যে মানে শৈল্পিক একটা মন আছে, হ্যাঁ, এবং সেই শৈল্পিক মনটা যে কোনো কিছুর ক্ষেত্রেই সেটা সংবেদনশীল হয়ে উঠতে পারে, সেটা প্রস্ফুটিত হয়ে উঠতে পারে, সক্রিয় হয়ে উঠতে পারে। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে হাঁটছি, পাথরে হোঁচট খেলাম, তখনও হয়তো আমার শৈল্পিক মনটা হ্যাঁ সক্রিয় হয়ে উঠলো, কেন আমি পাথরে হোঁচট খেলাম, এটা নিয়ে একটা হয়তো কবিতা হয়ে যেতে পারে। তা আজকে ফারজানা শম্পা উনি যে কানাডার একজন বিখ্যাত কবির কবিতা অনুবাদ করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন, অনুবাদটাও ভালো লেগেছে। এবং আজকে আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেল যে আসলে কবিতার বিষয়বস্তু যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, সেটা নির্ভর করছে আমার উপরে, আমি সেটা কিভাবে উপস্থাপন করবো, আমি কোন অ্যাঙ্গেলে দেখছি, কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। হ্যাঁ, এবং সেই দৃষ্টিভঙ্গিটা আরেকজনকেও উপহার দিতে পারি যে না, তুমিও এই জিনিসটাকে অন্যভাবে দেখতে পারো, আমার মতো করে নয়। কিন্তু জিনিসগুলো আসলে দেখার বিষয়, বোঝার বিষয়, কিন্তু আমরা ওগুলো ব্যস্ততার কারণে, দৈনন্দিন জীবনযাপনের প্রাত্যহিক জীবনে ব্যস্ততার কারণে সেই জিনিসগুলো হয়তো উপলব্ধি করা হয় না, উপভোগ করা হয় না, সেগুলো এড়িয়ে যায়। তো আর সোহেল হাসান গালিবের একটি কবিতা পড়ে শোনালেন, পাঠ করলেন ফারজানা শম্পা। তো সোহেল হাসান গালিব, ওনার কাছে আমরা শুনলাম যে কবিতাটি অনেক পুরনো ছিল এবং এটা অনেক কয়েকবার সংস্করণ হয়েছে। তো যাই হোক, আমি মানে ওনাকে, ফারজানা শম্পাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ওনার ওসিলা আমরা সোহেল হাসান গালিবের আরেকটি কবিতা শুনতে পেলাম এবং কবিতাটি খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, এটা আমি মানে বলতে পারি। এইটুকু ছিল আমার বক্তব্য আর কি। অনিরুদ্ধ আলম, অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আমরা এরপরে আমাদের অতিথি সোহেল হাসান গালিবের কাছে চলে যাচ্ছি। আমরা তার আরো কিছু কবিতা তার নিজের মুখে শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি আচ্ছা, ছোট ছোট কিছু দু একটা কবিতা পড়া যাক। সেটা হচ্ছে অপমন্ত্র কবিতার নাম। যে নাম তোমার ওই রুদ্রাক্ষ মালায় একদিন তুলে উঠেছিল, ঘাস বীজ থেকে তুলে এনে সেই নাম আমি লিখে রেখেছি হাড়ের সাদা মার্বেলে। ফুল ফোটাবার আগে হে পবনদেব, বৃক্ষ কি তোমার বুকে হাত ফেলে এইসব বলেছিল? পাখিদের সাক্ষী না রেখেই পৃথিবীতে কত মনুমেন্টের আড়ালে কত জনের গান তো সাঙ্গ হলো। সেসব গানের স্বরলিপি বনের ভেতর বনে একাকী লুকিয়ে থাকা ওই যোদ্ধাটির মতো, সে জানেই না যুদ্ধ কবে শেষ হয়ে গেছে। আরেকটা পড়বো? অবশ্যই। আচ্ছা, কবিতার নাম হচ্ছে গিট। খুলতে কি সবাই পারে, হোক না তাদের গ্রীবা যতই গ্রন্থিল, থাক ওই আঙুলে ধূর্ততা। সত্যি যে পেরেছে সে বোঝেনি কিছু, না হলে গ্রন্থ নিজেই বলতো কথা। এই শুনে একদিন আমার কলার ধরে টান মেরে বলেছিলে, তাহলে তুমি খুলে দেখো। জন লক আর হিউমের কাছ থেকে সরে এসে খানিকটা হিম হয়ে তারপর এক আত্মম্ভরী মাছরাঙার আদেশে জাল ফেলতে গিয়ে কিনা জড়ায়ে ফেলেছি নিজেকেই। এত সব প্রস্তুতি সত্ত্বেও হায়, খুলতে গিয়ে দেখি ভুলে গেছি গেরো খুলবার সকল উপায়। চমৎকার, চমৎকার। আরেকটা কি শুনতে পারি আমরা? ছোট ছোট কবিতা শুনতে খুব হ্যাঁ, আমি শোনাতে পারি। আরেকটা শুনান প্লিজ। আচ্ছা আচ্ছা, আরেকটা বলি। সেটা হচ্ছে আচ্ছা, এই কবিতাটা আচ্ছা, এটা যদি আমি শেষ কবিতা হিসেবে পড়ি তাহলে একটা বড় একটু বড় কবিতা পড়বো, মানে যে কবিতাটা পড়ছিলাম। ঠিক আছে, সেটা এবারই কিন্তু শেষ না, আপনার আরো পর্ব আছে। আচ্ছা, তাহলে আমি একটা ছোট কবিতা পড়ি, পরে একটা সময় পেলে ই করা যাবে। কবিতাটা আমরা জমিয়ে রাখি একদম সর্বশেষ পরিবেশনার জন্য। এই কবিতাটার নাম হচ্ছে হাওয়া। আচ্ছা। বনের মৌমাছি সব একে একে উড়িয়ে এনেছে হলুদ রঙের হাওয়া। হুমকি ছড়ালো কি দিন আজ ফুলে ফুলে মৃদু পেট্রোলিয়াম সুবাসে। কোথাও অরণ্য ছিল, আছে নাকি? যদি বা অরণ্য থাকে, তার মধ্যে একটা কুটির থাকবার কথা। কুটিরের পাশে চির বিষণ্ণ কামি গাছ। সেই বলতে পারে আমাদের ইপসানত এই ভ্রুভঙ্গির কাছে
গোসাই বাড়ির মূল্য কত। ফলে জানতে ইচ্ছে হয় হাড়ের কীর্তন থেকে, আরক্তিম প্রেমের বয়স থেকে, মে মাসের আয়ু আসলে কি বেশি? প্রতিটি চিন্তাই ভুল, ভুল বলেই তো হাওয়া ফনা তোলে আর সাপের খোলস উড়ে যায়। অবিরাম দাও তুমি স্নায়ুতে টঙ্কার, কাঁপাও পাহাড় মেঘ ঐরাবত, অথচ জানো না হিমাদ্রির নিচে আজ পরাগ কেশর দোলে, বুকের উপর দোলেকার ঘুমের থাবায়। বাহ, চমৎকার চমৎকার। সোহেল হাসান গালিব, আপনাকে আমরা একটু বেশি মনে হয় জোর জবরদস্তি করে কবিতা শুনতে চাচ্ছি। আমরা কবিতা প্রেমী মানুষ, আপনার কবিতাগুলো আমাদের পছন্দ হচ্ছে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমি শুধু আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের একজন দিলরুবা নীলা আপনার কাছে 84 চুম্বন নামে একটি কবিতা শুনতে চেয়েছেন। যদি আপনার কাছে থাকে কালেকশনে, আমরা চাই যে আপনি শোনাবেন আমাদেরকে। এছাড়াও ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপরে আমি চলে যাচ্ছি প্রথমে ফারুক আজমের কাছে। আপনার কাছে আমাদের গালিব সাহেবের কবিতা কেমন লাগলো? না, আমি সেই কথা পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। আচ্ছা, আমি জানি না এটাকে বোধহয় আপনারা ভালো বুঝবেন অনিরুদ্ধ ভাই। এটাকে অনেকটা কখনো মনে হয় একটা হাইকুর মতো, কখনো মনে হচ্ছে শায়েরি মতো। আমি এর গঠনটা ঠিক মতো জানি না, কিন্তু ওই যে হাইকুর যে একটা ভাবটা আছে, একটু ইঙ্গিত আছে তার মধ্যে, একটা বিস্তার আছে কল্পনার, সেটা আমি পাই আর কি। সে অল্পের মধ্যে সে প্রচুর বিস্তারটা আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, মানে ওই যে নতুন নতুন ভাবে উপস্থাপনা, এটা আমারও খুব ভালো লাগছে। মোহাম্মদ রকনুজ্জামান, আপনি কি বলেন? আমার অবশ্যই খুব ভালো লাগছে। আপনার যেমন বারবার শুনতে ইচ্ছা করছে, আমারও বারবার শুনতে ইচ্ছা করছে। ওনার ছোট ছোট কবিতা অসাধারণ। উনি লিখেছেন, গেট সত্যি কি কেউ খুলতে পেরেছে? আবার শেষের দিকে ওনাকে যখন দায়িত্বটা দেওয়া হয়েছে, উনি বলছে গেট খুলতে গিয়ে দেখি সকল উপায়তে ভুলে গেছে। আমার এটা ওই মনে হতো যে কাকের মতো, কাক নতুন কিছু শিখতে গিয়েছে, তারপরে ফিরে এসে নিজের আগেরটা চেষ্টা করছে, পারছে না, আগেরটাও ভুলে গেছে, পরেরটা পরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। উনি উনি আমি আসলে এটা ব্যাখ্যা করতে পারবো না, আমি তো খুব বেশি নই, মানে কবিতার ব্যাপারে অজ্ঞ বলতে পারেন। কিভাবে এটাকে ব্যাখ্যা করতে হবে আমার ভালো লাগে। মানে কবিতা যে ছোট 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 কবিতা যে তৃষ্ণাটা রেখে দেয়, এটা গালিব ভাইয়ের কবিতা। এটা আমার মানে কি বলবো, আনএক্সপেক্টেড ছিল যে এত ভালো লাগা হবে তার প্রতিটা কবিতায়। আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি যখন সুযোগ হবে, আমি ফারজানা শম্পাপুর ওই টিম ওয়াটার নিয়ে কিছু বলবো, যখন পরের সময় হবে। আমাকে একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, আমি দুঃখিত, হয়তো আপনারটা মিস হয়ে গিয়েছে, আমি তখন ছিলাম না। অবশ্যই আপনাকে সময় দেওয়া হবে। আমি আবারও ঘুরে আসবো আপনার কাছে। এর মধ্যে আমি সোহেল হাসান গালিবকে বলতে চাই যে ফরহাদ নাসিরুল্লাহ, আমাদের একজন ভিউয়ার্স, ক্যাসিনো কসম নামে কবিতাটা শুনতে চেয়েছেন। আপনার কাছে যদি থাকে তাকে শোনাবেন। আর হচ্ছে ফারজানা নাজ শম্পা, আপনার কাছে কেমন লেগেছে? ভাইয়ের কবিতা তো অসাধারণ এক কথায়। সবচেয়ে যে দিকটা আসলে আমার ভালো লাগে, যে ছোট কবিতাটা, মানে ব্যাপ্তিটা অনেক ছোট কিন্তু অর্থটা অনেক বিস্তৃত, এই দিকটা খুব ভালো লাগে। এবং সেখানে বারবার যে দৃশ্যকল্প সৃষ্টি হয়, তার আবেদন অসাধারণ। বারবারই উনি বিভিন্ন দৃশ্যকল্পে নিয়ে যায়, কিন্তু অল্পের মধ্যে সেটা অসাধারণ, এটাই বলবো। চমৎকার। আর অনিরুদ্ধ আলম? আসলে ব্যাপারটা হয়েছে কি, সৈয়দ হাসান গালিবের কবিতা শুনতে শুনতে আমার স্নায়ুতে আমি টঙ্কার উপলব্ধি করতে পারছি। মানে আমি সৈয়দ হাসান গালিবের কবিতার মানে একটা কবিতার একটা লাইন সম্ভবত এরকম, স্নায়ুতে টঙ্কার বেজে ওঠে বা এই ধরনের কিছু। আমি আসলে তার কবিতা শুনতে শুনতে ছোট ছোট চিত্রকল্প, চমৎকার স্নিগ্ধ লাবণ্যময় চিত্রকল্পগুলো মানে যেন আমি আমার স্নায়ুতে টঙ্কার অনুভব করছি। হ্যাঁ, উনি পাখিদের সাধ্য নিয়ে কথা বলেছেন। তারপরে গীতের গ্রীবা, মোহাম্মদ রকনুজ্জামান যেটা বললেন আর কি, যে গীতের গ্রীবা মানে যতই বড় হোক, বা এখানে যে একটা কৌশলের ব্যাপার আছে, একটা দক্ষতার ব্যাপার আছে যে গীত খোলার ব্যাপারে। হ্যাঁ, যে আসলে সবকিছুই সহজ না, জিনিস যতই মানে ছোট হোক বা বড় হোক, ব্যাপারটা আসলে দক্ষতার ব্যাপার।
হলুদ রঙের হাওয়া যে হলুদ রঙের হতে পারে এটা আজকে জানলাম সোহেল হাসান গালিবের সৌজন্য। আমি ধন্যবাদ। এবং আমি বাইরে তাকিয়ে দেখলাম যে হাওয়া আসলে হলুদ কিনা, আমি অনেকক্ষণ চেয়ে দেখলাম না হাওয়া আসলে হলুদ হতে পারে। আজকে আমি এটা আমার একটা নতুন উপলব্ধি, খুব ভালো লাগলো। হাওয়ার আজকে একটা নতুন রং উপলব্ধি করলাম। কবিতা তো উপলব্ধির ব্যাপার। তারপরে হাড়ের কীর্তন সংক্রান্ত কিছু একটা আছে মনে না, আমি জিজ্ঞেস করছি হাড়ের কীর্তন থেকে। এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। অসম্ভব সুন্দর একটি চিত্রকল্প, মানে মানে কি বলবো যে অনিন্দ সুন্দর, মানে আমাকে খুব নাড়া দিয়েছে যে এই যে হাড়ের সাথে কীর্তনের যে একটা সম্পর্ক তৈরি করেছেন এবং এটার যে একটা চমৎকার দোতনা তৈরি করেছে ভাবের, হ্যাঁ চিত্রকল্পের, এটা আমাকে খুব নাড়া দিয়েছে এবং খুব ভালো লেগেছে। এবং শুধু মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে শুধু এটাই না, সোহেল হাসান গালিবের কবিতার বিভিন্ন কবিতা আমি এই ধরনের অনেক চিত্রকল্প দেখি যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী কিন্তু ভালো লাগে, যেটা আমরা আসলে কল্পনা করতে পারি না। হাড়ের সাথে আবার কীর্তনের সম্পর্ক কি, কোন সম্পর্ক নাই, কিন্তু শুনতে ভালো লাগছে। অর্থ খুঁজতে গেলে হয়তো অনেক কিছুই মানে মাথা ঘুরে যাবে যে হাড়ের সাথে কীর্তন, হ্যাঁ মানে ব্যাপারটা কিরকম, কিন্তু শুনতে এত ভালো লাগছে যে একটা অন্যরকম দোতনা তৈরি হচ্ছে, অনেক ভালো লাগা তৈরি হচ্ছে, একটা লাবণ্যময় একটা মানে একটা আবহাওয়া তৈরি হচ্ছে মনের মধ্যে যে ও এইভাবেও তো ভাবা যেতে পারে। তো এই আর কি আমার সোহেল হাসান গালিব যে কবিতাগুলো আজকে পাঠ করলেন, আমি আমার মানে যতটুকু অনুভূতি ছিল আমি আসলে সবটুকু খুলে বলতে পারলাম না। তো আমার যথাসাধ্য আমার মনে পড়েছে, সেই মনে পড়া থেকে আমি বললাম আর কি। ধন্যবাদ মমকাজিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। আমি মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে আবার একটু ফেরত যাচ্ছি। আমরা টিম হর্টন কবিতা নিয়ে আপনি কিছু বলতে চেয়েছিলেন, সেটা একটু শুনে নেই। থ্যাংক ইউ। তার আগে ব্যাপারে আরেকটু বলবো, শোনা যাচ্ছে নাকি? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, শহীদ হাসান গালিব ভাইয়ের কিছু কিছু কবিতা আছে গত সপ্তাহে যেমন আমাদের ফারুক আজম ভাই পড়েছেন, যেটা আমার বারবার পড়তে ইচ্ছা করেছে, উনি অনেকে রিকোয়েস্ট করেছে, উনি পোস্ট করেছে। এরকম আপনার কবিতাগুলো আমার মনে হচ্ছে যে আবার একটু পড়তে পারতাম, শুনে তো সবকিছু মনে থাকে না। যে এই কবিতা যদি পাওয়ার কোনো উপায় থাকে আমি অনুরোধ ভাই জিজ্ঞাসা করবো, কিংবা গালিব ভাইকে কিভাবে পাওয়া যায়, আমি আবার আপনার কবিতাগুলো পড়তে চাই। ফারজানা সম্পাপুর অনুবাদটা আমার কাছে মনে হয়েছে, অরিজিনাল কবিতা পড়িনি, মনে হয়েছে যে উনি ক্যানাডিয়ান লাইফের সাথে ওতপ্রোত ভাবে জড়িত বলেই উনি এত চমৎকার ভাবে এই জিনিসটা তুলে ধরে নিয়ে আসছেন টিম মর্টনকে। মোহাম্মদ কাজী মনে হয় আমার মুখের কথা নিয়ে আসছে, বলছে প্রথম কাজ আমার কিন্তু কানাডায় প্রথম কাজ টিম মর্টনে 2 মাস কাজ করেছে। এবং এই যে কবি যে বলেছেন একজন টিম হর্টনে কাজের, যদিও উনি নারীর কথা বলেছে, অনেক পুরুষও কাজ করে টিম হর্টনে, হয়তো বা কোনো নারী এটা উপলব্ধি করতে পারবে যদি থাকে আর কি। তো আমি ওইখানে কাজ করার সময় আমার মনে হয়েছে উনি যে বলেছে যে অজানা স্বর্গীয় সত্য, কবি কিভাবে যে এই জিনিসটা উপলব্ধি করতে পারছে, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। হয়তোবা উনি কাছের থেকে কাউকে দেখেছেন অথবা ভিতর থেকে দেখেছেন। আমরা বাইরে খুব মজা পাই আমরা যখন সার্ভিসটা নেই, কিন্তু ভিতর থেকে সার্ভিসের ব্যাপারেও যে একটা স্বর্গীয় সত্য এবং আরো কিছু জিনিসও থাকতে পারে, যেটা আমার কাছে মনে হতো টিম হর্টনে কাজ করতে গেছি, এসে বাসায় ঘুমাতাম, ঘুম থেকে উঠেই আবার কাজের সময়, মানে টিম হর্টন ছাড়া আর কিছুই দেখতাম না ওই সময়টা। এত টাফ একটা লাইফ ছিল ওই সময়টা, আমার লাইফের সবচেয়ে কঠিন কাজ, সারা রাত জেগে কাজ করতে হয়েছে। আমি 2 মাস কাজ করার সুযোগ হয়েছে। তবে একটা জিনিস, ক্যানাডিয়ান কালচার বা ফুড, নর্থ আমেরিকার ফুড কালচারটা, এটা আমার জানা হয়েছে। ফারজানা শম্পা, আপনি চমৎকার, আমার কাছে মনে হয়েছে চমৎকার ভাবে মেসেজ গুলো তুলে ধরেছেন, বিশেষ করে যারা কানাডায় থাকে না বা বাইরের লোক, তারা এই জিনিসটা বুঝবে। আমার শেষের লাইনটা তো অসাধারণ ছিল, ক্ষুধার্ত আত্মাকে পুরস্কৃত করে বারবার। আমাদেরকে ডাক্তাররা বলে ক্রিম না খাইতে, সুগার না খাইতে, কফি না খাইতে, প্রতিদিন বলে, তারপরেও কোনো ফাঁকে দিয়ে চুরি করে একটা টিম হর্টন নিয়ে আসে। আমাদের এখানে ওই যে যেমন দেখালো, অনেক 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 প্রতিদিনই দেখতে পাবেন টিম হর্টনের কাজ। থ্যাংক ইউ ফারজানা আপা, আপনার এই কবিতাটা অনুবাদটা এখানে নিয়ে আসার জন্য।
অনেক ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ মোহাম্মদ রোকনুজ্জামান, এত সুন্দর করে বললেন। আমার নিজেরও আবারও ফেরত গেলাম। আমার ওই দিনে আমার 5 মাস কাজ করার সৌভাগ্য হয়েছিল এবং আমার জন্য খুব কঠিন সময় ছিল, কিন্তু ওখান থেকে যা শিখেছি আমার মনে হয় না যে কোনো ইউনিভার্সিটি ডিগ্রিও আমাকে অতখানি শিক্ষা দিতে পারবে টিম হর্টন যতটা দিয়েছে। আমি কৃতজ্ঞ টিম হর্টন কোম্পানির প্রতি এবং কানাডার প্রতি কৃতজ্ঞ। অবশ্যই সুন্দর একটা জীবন আমাকে উপহার দিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি চলে যাচ্ছি ফারুক আজমের কাছে। ফারুক আজম টিম হর্টনের দেশের মানুষ নন, তিনি হচ্ছেন ডানকিন ডোনার দেশের মানুষ। তিনি শুধু নিউ জার্সি থেকে এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলেও তিনি একজন অনবদ্য কবি, সমসাময়িক কবি, অত্যন্ত চমৎকার একজন আবৃত্তিকার। আমরা তার আবৃত্তি শুনেছি এই অনুষ্ঠানে একটু আগে, এবং আমরা তার নিজের লেখা কবিতা এবার শুনতে চাই। ফারুক আজম। অনেক ধন্যবাদ তোমাকে। মানে তোমার কথাগুলো একটু অতিরঞ্জিত, কিন্তু ভালোই লাগে শুনতে। অতিরঞ্জিত না, আমার মনটা হয়তো অতিরঞ্জিত, আমি বেশি বেশি অনুভব করি। আর ওই যে অনিরুদ্ধ ভাই যা বলেছে, কবিতার সাথে আমার প্রেম ছিল এক সময়, কিন্তু সেই প্রেমটা মাঝখানে ছুটে গেছিল, ভেঙে গেছে। এখন আবার ওটাতে আবার জোড়া লাগাতে চেষ্টা করছি, কিন্তু ভাঙা প্রেমে জোড়া লাগানো খুবই কঠিন ব্যাপার, কারণ নানা অভিমান মাঝখানে এসে জড়ো হয়, তো অভিমান, অনভ্যস্ততা সবকিছু মিলে এখন সে পুরনো প্রেমে ফেরা যায় না। আমি আমার একটা পুরনো লেখাই পড়ি। আচ্ছা। শৈরিনী, ছোড়া বসিয়েছ তাও পিঠে, অথচ মুখে ছিল ঝলকিত কোজাগরি আলো। বাহু বাড়িয়েছিলাম আলিঙ্গনে, কিন্তু বজ্র শিখার তীব্র দহনে ভস্য করলে বুকের পাঁজর। বিচ্ছেদ মধুর হতে পারত স্মৃতি সুবাসে, কিন্তু নাগ কেশরের আড়ালে রেখে গেলে এক বিষ কুক্ষুর। ধন্যবাদ। বাহ, চমৎকার। একটু অন্যরকম মনে হলো শৈরিনী, খুব নামটা চমৎকার। মনে হয় আমি কি একটা কথা যোগ করতে পারি? অবশ্যই। আমি অনুমতি সাপেক্ষে একটা কথা যোগ করতে যাচ্ছি, সেটা হলো ফারুক ভাই যদি আরেকটা কবিতা না পড়েন তাহলে কবিতাটা আবার পড়তে হবে। জি, আমার মনে হচ্ছে যে অতি অল্প হয়ে গেছে। আমিও মিস করি। অবশ্যই। এটা প্রায় 20 বছর আগে লেখা, জানেন। আচ্ছা, আরেকটা, এই অন্ধকারের মধ্যে থেকে আরশোলা, ইঁদুর আর চামচিকের সঙ্গে বসবাস। বাদুড়ের মতো ঝুলে ঝুলে শীতল স্যাঁতস্যাঁতে গুহায় কাটছে। কদাচিৎ আলো ঢোকে ফাঁকে ফোঁকরে সতেজ হাওয়া। দোর গোড়ায় অপেক্ষমান নিকুঞ্জ বন, আকাশ আঙিনা, সেও কতক্ষণের। মিলিয়ে যায় গোধূলি রং ভোরের আভার মতন। এই অন্ধকারে থেকে রক্ত জলে একাকার হয়ে ধুলোয় কাদায় গড়াগড়ি দিয়েই জীবন। বাহ, চমৎকার। অনিরুদ্ধ আলম, আমি আপনাকে দিয়ে এবার শুরু করতে চাই। কেমন লাগলো ফারুক আজমের কবিতা? ফারুক ভাইয়ের কবিতা বেশ চিত্রল, উপস্থাপনার মধ্যে নাটকীয়তা আছে। তো ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা আমি বলছি। পুরো জিনিসটা হয়তো হুবহু বলতে পারবো না, আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। উনি এক জায়গায় বলেছেন, বানরের মতো ঝুলে ঝুলে শীতলের সাথে সাথে গুহায় বসবাস। কথাটা কি এরকম? বাদুড়ের মতো, বাদুড়ের মতো ঝুলে ঝুলে না, বাদুড়ের মতো ঝুলে ঝুলে শীতল স্যাঁতস্যাঁতে গুহায় বসবাস। আচ্ছা, আমার এখানে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো বাদুর তো ঝোলে, স্যাঁতস্যাঁতে গুহায় তো মানে আমরা কি আসলে জীবনটা মনে হয় এক প্রকার ঝুলন্ত, তাই না? আমরা যে শহর জীবনটা, বিশেষ করে এই যে কানাডা, আমেরিকাও হয়তো সেরকম, যে এখানে কিন্তু আপনার কাজের কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, তো যে কোনো মুহূর্তে আমরা মানে ঝুলন্ত অবস্থায় থাকি, তাই না? তারা বলে 3Ws, তাদের কোনো নিশ্চয়তা নাই। 3Ws, এটা আসলে ব্যাখ্যা করতে
মম যদি ব্যাখ্যা করতে চায় করবেন, আমি করতে চাচ্ছি না ব্যাপারে। হ্যাঁ, করতে পারে, কারণ প্রসঙ্গে আসতেই পারে 3W। তো হয়তো মামা আরো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে। বা 3W হলো কি ওয়ার্ক, না ওয়ার্ক, তারপরে ওয়েদার, ওয়েদার, হ্যাঁ আর কি আমি জানি না। ওয়াইফ, ওয়াইফ, আমার মনে 4W, 4W আরটা কি ওয়াইন। আচ্ছা, তো যাই হোক, তো আসলে এই যে বাদুড়ের মধ্যে ঝুলেছিল, আমরা একটা সবসময় একটা ঝুলন্ত টেনশনের মধ্যে থাকি। তো এখানে যে যত বড়ই জব করুক না কেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং আসলে এই যে টেনশনটা, এটা আসলে সবসময় আমাদের একটা স্যাঁতস্যাঁতে ভাব দেয়, যে ভাবের মধ্যে যে স্যাঁতস্যাঁতে, জীবনটা অনেক সময় মনে হয় যেন আমরা কি উষ্ণতাহীন কোনো জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছি কিনা। কিন্তু যদিও এখানে মানে নর্থ আমেরিকার লাইফ খুব চাকচিক্যে পরিপূর্ণ, হয়তো এই চাকচিক্যটার সাথেই হয়তো এই স্যাঁতস্যাঁতে ভাবটা জড়িয়ে আছে, এবং আমরা হয়তো একটা গুহার মধ্যেই আছি। তো আসলে আমি জানি না কোন প্রেক্ষাপটে এটা ফারুক আজম উনি লিখেছেন। আমার কাছে তাই মনে হয়েছে যে এই যে আমাদের সমসাময়িক যে জীবনটা এত চাকচিক্য, এত কিছু, তারপরেও কি আমরা একটি বাদুড়ের মতো ঝুলে আছি একটা সাথে জীবনের মধ্য দিয়ে দিয়ে আমাদের জীবনকে যাপন করছি কিনা। হ্যাঁ, তবে আমার ভালো লেগেছে এই মানে উপস্থাপনাটা চমৎকার। এই কবিতাটা মানে কবিতাটা ছোট হলেও আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম। সোহেল হাসান গালিব, আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, ফারুক ভাইয়ের লেখা মানে আমি যেটুকু মানে শুনতে পেয়েছি, মানে আমার এখানে খুব ড্রপ হয়তো কথা, কিন্তু আমি একটা জিনিস ধরতে পারলাম মনে হয়, সেটা হচ্ছে যে তার কবিতার যে টোন, সেটা আমাকে বেশ আকৃষ্ট করলো। একটা মিউজিক্যাল আউটলাইনের মধ্যে তার কবিতাটা বাঁধা এবং বেশ টিউনড আর কি, আমি এটা বলবো। মানে কবিতার একদম ভেতরের ইমেজ গুলা ধরে ধরে কথা বলার মুশকিল, কারণ আমি একটু ড্রপ হচ্ছিল বারবার। কিন্তু কবিতা আমার শুনতে ভালো লাগছে, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় কথা আর কি। পড়তে পারলে হয়তো আমি আর একটু মানে ইয়ে করতে পারতাম। হ্যাঁ, পড়ার ব্যাপারটা যে আমাদের স্টেপিং স্টোনের একটা পেজ আছে, আমাদের ফারজানা নাজ শম্পা করেছেন, ওখানে আমরা আমাদের কবিতাগুলো পোস্ট করলে আমরা পরবর্তীতেও কবিতাগুলো, এত সুন্দর সুন্দর কবিতা শোনার সাথে সাথে মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু আমরা পরবর্তীতেও পড়তে পারবো। অনেক ধন্যবাদ সোহেল হাসান গালিব। আমি চলে যাচ্ছি ফারজানা নাজ শম্পার কাছে, আপনার কাছে কেমন লেগেছে? সবার সাথে সূত্র মিলিয়েই বোধহয় বলতে হবে যে মানে হৃদয়ের কাছাকাছি যাওয়া যায় ওনার ফারুক ভাইয়ের কবিতায় সবসময় আমার মনে হয় একেবারে হৃদয়ের কাছে চলে যাচ্ছি। আকাশ আঙিনায় আজকে হারিয়ে গেলাম, আপনার কবিতা শুনেই বলি আকাশ আঙিনায় হারিয়ে গিয়েছি। আর কবিতাটা না আমার সবসময় মনে হয় একটা গীতি কাব্য শুনছি যখনই ওনার কবিতা শুনি। অসাধারণ লেগেছে এক কথায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারজানা নাজ শম্পা এবং মোহাম্মদ রকনুজ্জামান। ফারুক আজম ভাইয়ের কবিতা তো আমরা অনেকেই শোনার জন্য অপেক্ষা করি, চমৎকার নতুন কিছু জিনিস নিয়ে আসেন উনার। আসলে আমার মনে হয় উনার কবিতার মতোই উনার মনটাও এরকম রঙিন। আমার কাছে মনে হয় উনার ফেশিয়াল এক্সপ্রেশন, কণ্ঠ, তার কথা, উনি একজন মনে হয় যে অত্যন্ত মানে একজন অত্যন্ত ভালো মনের মানুষ আর কি। তো উনি এক জায়গায় বলেছে যে আনন্দগুলো ধরে রাখতে চাই, যেমন এই যে আজকে গালিব ভাইয়ের কবিতা, ছোট 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 জিনিসগুলো মনে হয় যে চলে গেল, ক্ষণস্থায়ী। আমার মনে হয় ফারুক আজম ভাই তার নিজের কবিতা কথাও এরকমই বলেছেন, আকাশের রং সবকিছুই যেন ক্ষণস্থায়ী, চলে যাচ্ছে। উনি আশুরা ইঁদুর চামচিকার সাথে জীবনযাপনের একটা চমৎকার বলেছে। সেই সাথে কিন্তু ফারুক ভাই আমার ছাপোকার কথা মনে হয়েছে, কিন্তু আমি ইনি চমৎকার। ফারুক ভাই সুযোগ থাকলে আপনি আপনার মানে ইয়াতে আপনার আরো দু একটা কবিতা যদি আজকে সুযোগ থাকে শুনবো, তৃষ্ণা মেটেনি। অনেক ধন্যবাদ মোহাম্মদ রকনুজ্জামান আপনাকে। আমি ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। স্মৃতি পল নাথ আছেন আমাদের সাথে, তার দারুণ লেগেছে কবিতা, অনেক ধন্যবাদ।
আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের এই কবিতা সাহিত্য আড্ডা এটা শুধুমাত্র যে আমরা বোদ্ধা কবি, যার প্রতিষ্ঠিত কবি, তাদেরকে নিয়েই আলোচনা সমালোচনা শুধু নয়, আমরা নতুনদেরকেও সুযোগ করে দিতে চাই। এবং নতুনদের মধ্যে সর্বাপেক্ষা নতুন হচ্ছে আমি নিজে। এই জন্য আমি সবাইকে বলি যে একটু একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কবিতা লেখার মতো একটা বড় সাহস করে ফেলেছি, বিশেষ করে মোহাম্মদ রকুনুজ্জামান এবং অনিরুদ্ধ আলম, এনারা দুজনের মাধ্যমে আমার কবিতার শুরু। মনে হয় একটু প্রেসার কুকারের মধ্যেই শুরু, কিন্তু আমার ভালো লাগছে লিখতে, এবং আমি জানি না কবিতা হচ্ছে কিনা, কিন্তু আপনারা যদি অনুমতি দেন আমি আমার একটা কবিতা পড়তে চাই। কবিতাটা লেখা হয়েছে, বললাম যে প্রেসারের মধ্যে, গতকালকে রাত প্রায় 4টার দিকে, তো ভুলগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কবিতাটি এর আগে একটা কবিতা লিখেছিলাম ভালোবাসার রামদা, সেটার কাউন্টার পার্ট। এই কবিতাটার নাম হচ্ছে তুমি নেই। তুমি নেই তাই রক্তে মিশে থাকা বিষণ্ণ লোহিত কণিকা হাল ছেড়ে দিয়ে হয় নর্দমার পানি, হৃদয়ে জমা হয় অনর্থক ক্লেদ, হারাই সবই মনুষ্যত্ব ও পশুত্ব। তুমি নেই তাই টলটলে দিঘির জলে দেখা যায় মনমরা প্রাণ ভ্রমরা, অভিমানী তারকা রাক্ষসী হয় আলসি, আমিষে অভক্তি, নির্জীব রাবণের সীতায় অনীহা দেখে রূপকথায় লাথি দেয় বেপরোয়া শিশু। তুমি নেই তাই চটকদার কম্পাসের কাঁটা সুন্দরী মৎস্যকন্যার সন্ধান দিলেও অন্য মনস্ক নাবিকের অনীহায় ক্ষয়ে যায় হলুদ যৌবন, সময় থমকে দাঁড়ায় পানসে এক মুহূর্তে। তুমি নেই তাই সুউচ্চ রোলার কোস্টারের চূড়ায় হাই তোলে টকবগে কিশোর, লাল টিপে ফ্যাকাশে হয় বিশ্ব সুন্দরী, তীব্র প্রেমের কবিতাও তিক্ত বিষাক্ত করে তোলে জিহ্বার স্বাদ। তুমি নেই তাই অর্থহীন হয় সকল অনুভূতি, মূল্যহীন স্বাধীনতা, আবর্জনাময় অর্থ, প্রাণীর অপচয় আর অস্তিত্বের অনাবশ্যকতা, আকাঙ্ক্ষিত যমদূতের বিলম্ব অসহ্য মনে হয়। তুমি নেই তাই সকল সোনালী স্মৃতি মেডিউসার কেশ রূপে দংশায় বক্ষোদ্দেশে, সকল দোষ তোমাকে দিয়েও অপরাধ বোধ তাড়া করে অশরীরী অতৃপ্ত আত্মা হয়ে, একটিবার ফিরে পাবার আশায় বাজি ধরতে রাজি সহস্র জীবন। আর যখন তুমি আছো শুভ্র পঙ্খিরাজের ডানায় ভর করে, পৃথিবীর সব রঙের হৃদয়কে রাঙিয়ে, প্রস্ফুটিত চপল চঞ্চল উচ্ছল, স্বর্গ মর্ত পাতালের ভোগে ব্যস্ত, নিজেতে বিভোর আনন্দে মত্ত, ফিরেও তাকাই না তোমার পানে। ধন্যবাদ। আমি জি বলুন। আচ্ছা, আমি মনে হলো যে কালকে চোর 3টারে ধরতে পারেন নাই বলে তার আপনি কবিতাটা লিখছেন যে তুমি নেই, এই জন্য এত খারাপ। ল্যাপটপের শোকে একটু বলে নেই সবাইকে যে গত সপ্তাহে আমার ল্যাপটপটা চুরি গিয়েছে এবং আমি গত রাতে প্রায় 2টা পর্যন্ত চোরের পিছনে দৌড়াদৌড়ি করেছি, তারপরে এই কবিতা লেখা। মোহাম্মদ রকুনুজ্জামান, আপনি যখন শুরু করেছেন কথা, আপনার কাছ থেকে শুনতে চাই কবিতা কেমন লেগেছে? আপনার কবিতা শুরুতে যে কষ্টটা অনুভব করেছি, তুমি নাই, হঠাৎ করে কে নাই হয়ে গেল, আমি কালকে ওই 3জন লোক ছাড়া আমি আর কাউকে তো এখন কিন্তু এই যে একটা কষ্টের জিনিস, আমি সাধারণত মেসেজ খুঁজি যে কবিতাতে বা যে কোনো জিনিসের মেসেজটা কি, এটা আমার সমাজের জন্য কি কাজে লাগছে, আমার মনের বা কিভাবে এটা পজিটিভ দেয়া জিনিসটা আসছে। নেগেটিভ জিনিসও দরকার আছে, না হলে সৃষ্টি হবে না। তবে নেগেটিভ কে পজিটিভ করার জন্য সারা জীবন যে চেষ্টাটা, এই জন্যই আমি পজিটিভ জিনিস খুঁজি। আপনার এখানে নেই 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 যে এই যে কষ্টটা আছে, একটা চমৎকার জিনিস আছে আপনার কবিতায়, সেটা হচ্ছে আপনি খুব মজা করে কবিতাটা আবৃত্তি করেছেন। আপনি আবৃত্তি কান্না আপনি বলেন, কিন্তু খুব মনে হয়েছে যে খুব মজা পেয়েছেন এই কবিতাটা লিখে, নিজের কথাগুলো বলে আপনি মনে হয় এটার জন্য অপেক্ষা করছিলেন, এই ধরনের তো মনে হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রকুনুজ্জামান। আমি কিন্তু শেষের দিকে লিখেছি যখন তুমি আছো, পজিটিভ নোটে শেষ করতে চেষ্টা করেছি, আমি জানি না করেছি কিনা। অনেক ধন্যবাদ আপনার জন্য। আমি চলে যাব ফারুক আজম, আপনার কেমন লেগেছে? তোমার কবিতা প্রথমে বিরহ বোধটা খুব প্রকট হয়ে উঠেছিল, কিন্তু শেষে গিয়ে মনে হলো যারে বাঁধি ধরে তার মাঝে আর রাগিনী খুঁজিয়া পায় না। রবীন্দ্রনাথের সেই লাইনটা আমার মনে এলো। অনেক অনেক ধন্যবাদ। সোহেল হাসান গালিব, কেমন লাগলো কবিতা?
আচ্ছা, হ্যাঁ আমি বলি, সেটা হচ্ছে একটু কি সমালোচনা করব? প্লিজ প্লিজ। ডেফিনেটলি। সেটা হচ্ছে যে ধরুন আপনার কবিতাটা তো খুব প্রাণবন্ত, আপনার মিথ নিয়ে আসছেন, বেশ ভালো কিছু, রোহিত কণিকা, নর্দমা পানি যাচ্ছে হয়ে যাচ্ছে ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু এই কবিতাটার যেটা সমস্যা আকারে আমার কাছে মনে হচ্ছে, মানে আমি জানি না এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা, সেটা হলো এই যে মানে তুমি নেই এই যে রিফ্রেইনের মতো যে ব্যবহারটা, এটা আমাদের এখানে ধরেন শামসুর রহমান থেকে এটা খুব এই যে ক্যাটালগিং করা, যে তুমি নেই তাই এই, তুমি নেই অতএব এই ধরনের যে স্টাইলটা, এটা আমাদের একটা সময় খুব মহামারীর মতো বাংলা কবিতায়, ধরেন যে 60-এর এবং 70-এর দশকে শামসুর রহমানের প্রভাবে মুখ্যত এটার থেকে বেরোনোর জন্য কিন্তু মানে আমাদের এখানে ধরেন 80-র দশকে খুব আমাদের একটা চেষ্টা হয়েছে লিটল ম্যাগাজিন গুলিতে, বিশেষ করে তারপরে হচ্ছে তরুণ কবিরা যারা আসলেন 80-র শেষের দিকে এবং 90-এ, এবং সেই সময় থেকে কিন্তু এই যে ন্যারেটিভ ভঙ্গির কবিতা, তারপরে হচ্ছে এই যে জীবন মানে স্বাধীনতা, তুমি তো বা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, কিংবা শান্তি পাই তুমি যখন এসে দাঁড়াও, বা দুঃখ লেখে তার নাম ইত্যাদি, এইভাবে যে রিফ্রেনিং এর স্টাইলটা, এটাকে আমরা কিন্তু একরকম বর্জন করে আসতে পেরেছি অনেকখানি, কিন্তু এটার একটা এমন একটা মোহনীয় ফাঁদ, এটা কিন্তু খুব আকর্ষণ করে, মানে খুব লিখতে আনন্দ লাগে, পড়তে আনন্দ লাগে, এবং এটার ছকটা রপ্ত মানে একবার রপ্ত হয়ে গেলে হয় কি যে এই ক্যাটালগিংটা এক ধরনের একটার পর একটা ইমেজ তৈরি হতে থাকে, মানে আমার বলার কথা কিন্তু প্রথম স্ট্যান্ডাতেই শেষ, তারপর হয় কি সেটার এক ধরনের ডিফিউশনের মাধ্যমে সেটা যেতে থাকে। তো এই কবিতা, এগুলোকে আমরা একটু বলি যে ফেনায়িত কবিতা, বা এই ধরনের কবিতাগুলা ওই একটা পর্যায়ে যে ধরা যাচ্ছে যে সেটা একটা ক্লান্তিকর হয়ে ওঠে, মানে এটা হচ্ছে এই ধরনের স্টাইলের একটা সমস্যা। আমি বলছি যে এই স্টাইলটা ইটসেলফ একটা প্রবলেম এই সময়, কিন্তু সেটা আপনার কবিতার সমস্যা না, আপনার কবিতা দেখার চোখ, কিংবা আপনি যেভাবে ধরেন মেডুসা ইত্যাদি নিয়ে আসছেন, এগুলা ওয়েল গুড, এটাই আমার সমালোচনা আর কি। অনেক ধন্যবাদ। আপনাকে বলি, আমার কিন্তু কবিতা নিয়ে পড়াশোনা একেবারেই নাই। আমি শুধুমাত্র যে অনিরুদ্ধ আলমের কবিতা দিয়ে আমার মোটামুটি বাংলা কবিতা হিসেবে পড়া শুরু, এবং সেটাও মাত্র গত বছর থেকে। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আপনি বলছেন যেটা একটা অ্যাডিক্টিং হয়তো কবি হিসাবে, যে এটা যদি আমি শুরু করি এটা এরকম ভাবে। অনেক ধন্যবাদ আপনার সমালোচনার জন্য এবং আলোচনার জন্য। আমি চলে যাচ্ছি ফারজানা নাজ শম্পার কাছে। আপনার কেমন লেগেছে? গালিব ভাইয়ের সমৃদ্ধ মূল্যায়ন শুনলাম, ভালো লাগলো। আমার কাছে আমি তো খুব বললাম না, আমি খুব নগণ্য মানুষ, আর খুব বেশি মাত্রায় নগণ্য দেখেই বেশি ভালোভাবে মূল্যায়ন করতে পারবো না, তবে বলবো কষ্টের স্বরূপ যে এত সুন্দর জানতাম না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কষ্ট আমাদের উৎস, আমাদের জীবনের উৎস, সেটাই মনে হলো। অবশ্যই, অনেক ধন্যবাদ শম্পা আপু। অনিরুদ্ধ আলম। আমি সোহেল হাসান গালিবের সূত্র ধরে বলতে চাই যে মামু যে স্টাইলে কবিতাটা লিখেছে, এটার আসলে একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা হচ্ছে হলো মানে জিনিসগুলো মানে এরকম, আমি আসলে নেগেটিভ দিকগুলো মানে আমি ঠিক সোহেল হাসান গালিব যে কথাটা বলেছেন যে এটা কবির সমস্যা না, এটা কবির সমস্যা না, সমস্যাটা হচ্ছে হলো অন্যখানে। যে সমস্যাটা একটু আমি মনে হয় একটু মানে একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি, যে মানে এটা যে কবির দুর্বলতা বা কবি খারাপ লেগেছে সেজন্য না। মানে আমি মানে জাস্ট খালি অ্যাড করতে চাচ্ছি সোহেল হাসান গালিবের সাথে একমত হয়ে তার সাথে কিছু কথা যোগ করার জন্য। মানে এই ধরনের কবিতা লিখলে অসময় হয় কি একঘেয়েমিতে চলে আসে, তুমি নাই বা তুমি আছো, তুমি শামসুর রহমানের সেই কিংবদন্তি তুল্য কবিতা স্বাধীনতা, তুমি রবি ঠাকুরের অজর কবিতা, এই কবিতাটা যখন লেখা হলো, এই অনুসরণে অসংখ্য কবিতা লেখা হয়েছে, আমার মনে হয় লক্ষ লক্ষ কবিতা লেখা হয়েছে, এবং এই কবিতাটা এত প্রভাবিত করেছিল কবিদেরকে, পাঠক মানে কবি মহলে, যে এই স্টাইলে প্রচুর কবিতা লেখা হয়েছে। তো এই যে
মানে একটা মূল বক্তব্যকে বারবার তুলে এনে এটা এক ধরনের অনুপ্রাসের মতো কাজ করে, অনেক সময় শুনতে ভালো লাগে, এবং অনেক সময় এই ধরনের কবিতা কিন্তু আবৃত্তি, কেউ যদি আবৃত্তি করে শুনতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, হয়তো কবি যখন পড়ে তখন হয়তো ভালো লাগে না, কিন্তু আবৃত্তিকার যদি পড়ে এই ধরনের কবিতা শুনতে ভালো লাগে। তো এই ক্ষেত্রে হয়তো একঘেয়েমিতে চলে আসতে পারে। তারপরে হ্যাঁ, মানে ক্লান্তিকর অনেক সময় পাঠককে পড়তে মানে প্রথম 2-3 লাইন 4 লাইন পড়া পাঠক মানে আগ্রহ বোধ না করতে পারে, আগাতে না চাইতে পারে যে এই একই কথা বারবার কেন বলছে। মানে আসলে আমরা তো আসলে মানে এই আধুনিক যুগে, মানে যান্ত্রিক যুগে আমরা একটু অস্থির বসবাস করি, আমরা চাই খুব দ্রুত আমাদেরকে কিছু প্রভাবিত করুক, না হলে আমি এখানে নাই, টাটা বাই বাই, ব্যাপারটা এরকম আর কি। তুমি এক্ষুনি আমাকে মানে ইয়া করো, মানে অ্যাট্রাকশন দাও এক্ষুনি, আমি তোমার হ্যাঁ, না হলে আমি তোমার আগে পছন্দ আছে, না হলে আমি টাটা বাই বাই, ব্যাপারটা এরকম। এখন আবার সোহেল হাসান গালিব যে কথা বলছে, এই ধরনের কবিতা, এই ফরম্যাটে কবিতা লিখলে অনেক সময় এডিকশন চলে আসে, তখন কবি কিন্তু এই ধরনের কবিতা বারবার লেখা, এবং এটা এই প্রভাব থেকে রক্ষা পাওয়া একটু কঠিন ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হলো যে শামসুর রহমান ওই কবিতাটাই আসি, যে বারবার স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান্ধী, ব্যাপারটা এখানে এই কবিতাটা প্রথমে মানে মনে হতে পারে এত সহজ কথা, এত কিছু, কিন্তু এই কবিতার মধ্য দিয়ে উনি দেশ, ঐতিহ্য, আমাদের চেতনা, আমাদের মনন, এসবের কথা বলেছে, যার ফলে কবিতাটি ক্লাসিক পর্যায়ে চলে গেছে, ধ্রুপদী কবিতা হয়ে গেছে। কিন্তু ওই পাণ্ডিত্য তো আমরা যারা সাধারণ কবি, যারা ওই পাণ্ডিত্য আমাদের মধ্যে সাধারণত থাকে না, যার ফলে আমরা যদি ওই স্ট্রাকচারে কবিতা লিখি, একটা কথা মুখ ধরে, যেটা গানে বলে মুখ বলা হয়, মুখ ধরে বারবার যদি আমরা এগিয়ে যাই, তাহলে দেখা যায় যে ওই পাণ্ডিত্য বা ওই স্কিল না থাকার কারণে কবিতাটা একঘেয়েমিতে পরিণত হতে পারে। আচ্ছা, এটা গেল হলো কবিতার আঙ্গিক বিচার বা কবিতার ফরম্যাট নিয়ে। এখন আসি আপনার কবিতা। আপনার কবিতা কিন্তু ওই একই কথা, মানে তুমি নাই বলে বা এই ব্যাপারটা একই আসলো, কিন্তু একঘেয়েমিতে আসেনি। মানে আপনি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছেন। হ্যাঁ, এখানে মিথ এসেছে, ঐতিহ্য এসেছে, মননশীলতা এসেছে, ভালো লাগার ব্যাপার আছে, উচ্ছ্বাসের ব্যাপার আছে, অভিমানের ব্যাপার আছে, মানে বিভিন্ন ডাইমেনশন থেকে আপনি জীবনকে উপলব্ধি করেছেন যে একজন না থাকলে কি কি ঘটতে পারে। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে এরকম কবিতা পড়লে মনে হয় যেন কেউ না থাকুক, তাহলে আমি এই ধরনের একটা ফিলিংস পাবো। এটা একটা আগ্রহ জন্মাতে পারে যে এই ধরনের বিরহের একটা ফিলিংস যদি থাকে, মন্দ কি। হ্যাঁ, মানে দেবদাস সেই দেবদাস বিরহতে যখন ভুগলো, বা আমরা যখন জানলাম যে দেবদাস বিরোহী হলে এরকম কষ্ট পায়, তখন অনেকে দেবদাস হতে চাইলো, যে আসলে আমার এই ফিলিংসটা খুব ভালো লেগেছে, আমিও যদি দেবদাস হই তাহলে এই ধরনের ফিলিংস পাবো। এরকম আমি মোশাররফ করিমের একটা নাটক দেখেছিলাম যে সে দেবদাস হতে চায়, ওই ধরনের ফিলিংস পেতে চায়। তো যাই হোক, তবে আমার মনে হয় মমকাজী কবিতাটা একটা সার্থক কবিতা, এবং উনি বিভিন্ন প্রসঙ্গ, অনুষঙ্গ, চিত্রকল্প, শব্দবন্দর তৈরি করেছেন, যেগুলো আসলে মানে একটা মমকাজী কবিতাটাকে একটা ভালো কবিতা হিসাবে উপস্থাপন বা মানে আমাদের সামনে মানে উপস্থাপিত হয়েছে। আমি মানে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটা ভালো কবিতা পড়ে শোনার জন্য। আর আরেকটা জিনিস মনে হয় একটা মিস হয়ে গেছে, আমি জানি না, আমরা তো সবাই শম্পা আপার কবিতা নিয়ে মতামত দিয়েছে, মানে সোহেল হাসান গালিবের যদি ওই সময় মানে কোন মন্তব্য থেকে থাকে তাহলে আমরা শুনতে চাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টা আনার জন্য। ওই সময়টাতে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমি ঠিক জানি না। সোহেল হাসান গালিব প্লিজ। না, আমি এটা ভাবছিলাম যে ধরেন এই যে আপনাদের এখানে আপনাদের যে পরিবেশ, আবহাওয়া, সেখানে যে কফি যে কথাটা বলা হচ্ছিল, আমি এটা ফিল করার চেষ্টা করছিলাম যে আমাদের এই জিনিসটা কিভাবে ফিল করবো। তবে আমি একটু অন্যভাবে ফিল করার চেষ্টা করলাম, যে ধরা যাক ওইটার সঙ্গে একজন যে ওখানে কবিতার শেষের দিকে একটা বোধহয় এরকম একটা ইয়ে ছিল। প্রথমত বলা দরকার যে অনুবাদটা কিন্তু বেশ ঝরঝরে, প্রাণবন্ত, এবং মানে যেটা খুব কমিউনিকেট করছে। আর শেষের দিকে ওই কবিতার মধ্যে এরকম একটা ছিল বোধহয় যে অন্য একটা জগতের মানে একটা ট্রানজিশন ঘটে, ওই যে পরিবেশন করছে তার ভেতর দিয়ে এরকম একটা জায়গা আছে। আমি ওইটুকু শুধু অনুভব করার চেষ্টা করলাম বা চেষ্টা করতে পারলাম আর কি। কিন্তু এটার মনে হয় যে এই কবিতাটা ফিল করার জন্য আসলে আপনার যে ইয়াটা, প্রতিবেশটা, সেটার বোধহয় সহায়তা দরকার। মানে আমার এখানে যেমন প্রচন্ড গরমের মধ্যে ধরেন আমি কথা বলছি আপনাদের সঙ্গে, সেখানে এই কবিতাটা অনুভব করা খুব কঠিন আমার জন্য।
আপনি কল্পনা করে নিতে পারেন আপনাদের চা, যেমন দেশে থাকতে খুব চা খেতাম শীতের দিনে, সেটা যে কোনো দোকানের হতে পারে, আমাদের এখানে যে কোনো দোকানকে আমি ইফতারির সময় প্রচন্ড গরম, ইফতারির সময় শরবতের কথা ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও হতে পারে যে রিলিফটা। হ্যাঁ, আমরা কফিটা যদিও মানে শীতের দিনে বেশি পছন্দ করি, গরমের দিনেও কিন্তু আমরা কফিটা খাই, প্রচন্ড গরমেও দেখা যায় গরম কফি। আমি পার্সোনালি আমি নিজেও কফি অ্যাডিক্টেড একরকম, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে কফি খাই, রাতে ঘুমাতে যাওয়ার আগেও কফি খাই। আমি মজার বিষয় হলো আমি কোনো কফি খাই না, চাও খাই না, জানেন এটা একটা মজার বিষয়। অথচ তারপর আপনি এত সুন্দর কোন অনুভব করতে পেরেছেন। আমার যিনি জীবন সঙ্গী আছেন উনি সারাদিনই কফি খান, আর উনি তিন বছর দেখা হয়েছে না, আমি আর যাওয়া হয় ঠিক মতো। আমার পার্সোনালি কফি হচ্ছে সবচেয়ে ফেভারিট ড্রিঙ্ক। আমরা যেটা খাই সেটা হচ্ছে এক্সট্রা লার্জ, আমি বলি সিএন টাওয়ার কফি, আমাদের টরন্টো সিএন টাওয়ারের জন্য বিখ্যাত, আমি বলি সিএন টাওয়ার কফি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কফিটা আমরা খাই, তো বুঝতেই পারছেন যে কতখানি কফি খাওয়া হয় সকাল থেকে রাত। অনেক ধন্যবাদ আমার কবিতা নিয়ে বলার জন্য। কফি নিয়ে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। অবশ্যই। আমি আসলে আমার পেশাগত জীবনে এই কবিতা লেখার জন্য মানে অনেক সময় আমার পেশাগত জীবনে আমি নাইট শিফট এই ধরনের মানে প্রেফার করি আর কি, যে মানে ঘুমায় লেখা যায় আর কি। এখন যেটা হলো যে আমি আসলে সারা জীবনে কফি এবং চায়ের প্রতি কোনো এডিকশন ছিল না। আমার আসলে চা কফি বা অন্য যাবতীয় যা আছে কোনো কিছুর প্রতি আমার কোনো এডিকশন নাই, এখনো নাই। তবে যে কোনো কারণে হোক আমার ধারণা হলো যে কফিতে যেহেতু ক্যাফিন আছে, এটা আমার রাতের বেলা ঘুমের মানে এটাকে প্রতিরোধ করতে পারে, এই জন্য আমি কফি খাওয়া মানে প্রচন্ড ভাবে কফি খাওয়া শুরু করতাম। এর আগে আমার আগে যখন মানুষ বলতো যে কফি না চা না খেলে মাথা ব্যথা করে, আমি হাসতাম, আমাকে হাস্যকর মনে হতো। একদিন আমি কোনো কারণে কফি বাসা থেকে নিয়ে যাইনি, অথবা ধারে কাছে টিম হটন ছিল না, হ্যাঁ, বা আমি যে কোনো কারণে ইয়ে করতে পারি, আমি আর গায়েও লাগেনি। পরে আমার কাছে মনে হলো যে আমি মাথা ঘুরে পড়ে যাব, মানে আমি অজ্ঞান হয়ে যাব, পুরো জাস্ট অজ্ঞান, মানে আমি জাস্ট 911 কল করার জন্য প্রস্তুত। হ্যাঁ, তো আমি মানে কোনোভাবেই টিকতে পারছিলাম না। তারপরে আমি মানে 911 কল করবো আর কি, হঠাৎ মনে পড়লো আচ্ছা আমি শেষ চেষ্টা করে দেখি যে কিছু করা যায় কিনা। পরে আমি আশেপাশে জিজ্ঞেস করলাম, ওই এলাকাটা নতুন ছিলাম, তো একজনকে জিজ্ঞেস করলাম যে আশেপাশে টিম হটন আছে কিনা। তো বললো যে ওখানে গেলে, অনেক কষ্ট করে আমি ওখানে গেলাম, যে একটা লার্জ কফি অর্ডার করলাম। হ্যাঁ, আর আমি যেহেতু চিনি প্রেফার করি না, লার্জ কফি, তো ওখানে আমি কোন রকম করে মানে মুখের মধ্যে মানে মানে গিলে, যেরকম মানে ড্রিঙ্ক না, জাস্ট গিলতেছিলাম যে আমি অন্তত কিছু কফি আমার শরীরের ভিতরে যাওয়ার জাস্ট 10 মিনিটের মধ্যে আমি পুরো ভালো হয়ে গেছি। কোনদিনও ভুলবো না যে কফি কত এফেক্টিভ। হ্যাঁ, সরি আমি আসলে অন্য সঙ্গে চলে গিয়েছিলাম। আমাদের কফি টপিকটা আমরা কি শেষের দিকে চলে এসেছি? আমরা মানে কি আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আমাদের একজন কবি এখনো বাকি আছেন, আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমাকে একটু ছেড়ে দিলে ভালো হয়, 5 মিনিটের মধ্যে যদি ছাড়া যায়। আচ্ছা অবশ্যই, তাহলে আপনি কি আপনার শেষের একটা কবিতা পাঠ করে আমাদের সাথে থাকেন ওই পর্যন্ত, তারপরে আমরা আমাদের বাকি অনুষ্ঠান চালাতে থাকি আপনার যদি যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি পড়বো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা বেশ আগের একটা কবিতা, যে কবিতাগুলি পড়েছি সেটার চেয়ে একটু দৈর্ঘ্যে বড় হবে আর কি। কবিতাটার নাম হচ্ছে জলশয্যা। যদি জল থেকে সত্যি উঠে আসে একটি কুমির এই জ্যোৎস্না রাতে, আমি গিয়ে শোবো তার পাশে, তিসি ফুলে ঢাকা স্তব্ধ বালুচরে, দুজনে ঘুমাবো, বলবো এসো তারাগুনি একসাথে, স্বপ্নের ভেতরে ঠোঁট বাঁকিয়ে কেলিয়ে দাঁত, হাসবো খুব মজা করে, ভোরবেলা বালু খুঁড়ে তুলে নেব কচ্ছপের ডিম, তার আগে দাঁত নেব মেজে, গাছের বাকল আর 2-3টি বাইন মাছের লেজে। সবরি কলাগুলো তবে পেকেছে কি, এই প্রশ্ন নিয়ে যত বানরের সাথে আবার বন্ধুত্ব করব বহুদিন পর, উড়াবো মৌমাছিদের শুধু এক তুড়ি দিয়ে,
ঢুকে যাব ঊর্ধ্বশ্বাসে মধুবন্দী নিখিলের চাকের ভিতর। তারপর বন মোরগের খোঁজে সব তাফালিং শেষ করে যদি ফিরে আসি ব্যর্থ চিলমারি বন্দরে, অহম মুঠিতে চেপে ধরে সায়ান্নের দীর্ঘ টুটি, কালো নেকড়ের ক্ষিপ্র গতির পেছনে ছোটা ছেড়ে যদি চলে আসি অরণ্যের পথভ্রষ্ট কারাভান, ভর সন্ধ্যাবেলা যদি ফের চমকে উঠি দেখে দেখে তারাবর্ণ হেয়ালির মাঝখানে শিম ফুল ফুটে ওঠা, তার মন ভোলাতেই যদি শুরু করি গান, হায় না হেসো না তবে উল্লুক ভুল্লুক হয়ে ফাঁপা, দিও না ধমক, বৃক্ষ দিও পাতা, তৃণ দিও লোম, উষ্ণতা দিও হে মাটি, আমার শয্যাটি যেন হয় কাঁপা, জলের ঢেউয়ের মতো ভীষণ নরম। বাহ, চমৎকার, খুবই খুবই অসাধারণ একটা কবিতা আপনি। এবং এই কবিতাটা শেষে পাঠ করা আমার মনে হয় যে খুব সুন্দর হয়েছে, এবং নামটিও যেরকম চমৎকার জলসজ্জা, তেমনি মানে চিত্রকল্পগুলো মনে হয়েছে যে নিজে উপলব্ধি করা গিয়েছে। আপনার কি আর 2 মিনিট সময় হবে? আমি বাকি সবার একটু মন্তব্য শুনে তারপর একটু যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি অনিরুদ্ধ আলমকে দিয়ে শুরু করতে চাই। অনিরুদ্ধ আলম। বরাবরের মতো এই কবিতাটা আমার কাছে ভালো লেগেছে। এবং শেষের যে বিশেষ করে আমি সবসময় করি কি, মানে এটা আমার নিজস্ব ব্যাপার, আমি যখন কোনো কবিতা বাছাই করি পড়ার জন্য, আমি কবিতার প্রথমটা পড়ে যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে আগাই, না হলে আমি আসলে পড়তে পারি না। আমি আসলে এটা আমার একটা ব্যর্থতা যে আমি আসলে মানে মানে কবিতার মানে ওইভাবে ভিতরে তখনই ঢুকি যখন আমার প্রথমে কবিতাটা পড়তে ভালো লাগে আর কি। তো কবিতার শুরুটা সুন্দর, আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, এবং শেষটাও সুন্দর। শেষের কথা এরকম ছিল, জলের ঢেউয়ের মতো ভীষণ, আমি একটু কি জানতে পারি, জলের ঢেউয়ের মতো ভীষণ নরম, ভীষণ নরম, মানে এই জিনিসটা মানে শেষের যে সমাপ্তিটা মানে আমার কাছে খুব ভালো লেগেছে চিত্রকল্পটা। তো আমি আসলে কবিতার প্রথম এবং শেষ এই দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে অর্থাৎ আমি যখন কবিতা পড়ি কোনো বাছাই করি এই দুটো জিনিসকে আমি প্রথমে বিবেচনার মধ্যে নিয়ে আসি। তো সেদিক থেকে আমি বলবো যে আমার আসলে প্রথম এবং শুরু দুটি ভালো লেগেছে, ভিতরে চিত্রকল্পের কাজও সুন্দর হয়েছে, উপস্থাপনার মধ্যে বেশ মানে একটা চমৎকারিত্ব আছে, সব মিলে আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, ফারজানা, শম্পা, ফারুক আজম এবং রকুনুজ্জামান, আপনাদের কি কিছু বলার আছে? আমাদের অতিথি খুব তারার মধ্যে আছেন। আমার একটু বলার, আমার একটা প্রশ্ন আছে। থাকে বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে শম্পা, আচ্ছা ফারজানা বললেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। উনি তো কবিতা অসাধারণ, নামকরণ খুবই ভালো লেগেছে, জলসজ্জা। আর মনে হচ্ছিল যে আমি একজন অরণ্যের কবি, অরণ্যের মধ্যে হারিয়ে যাচ্ছি। যখন উনি বাইন মাছের দিয়ে দাঁতের মাজনের তুলনা করেছেন, আমরা আসলে আধুনিক মানুষ নিয়ে গিয়েছেন, প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ ফারজানা, শম্পা। মোহাম্মদ রকুনুজ্জামান। বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে উনি চলে যাবেন। ওনার কবিতায় একটা পর্যায়ে আবৃত্তিতে একটা দুলুনি আসে, আমি খুব মজা পাচ্ছিলাম, খুব চমৎকার ভাবে শেষের দিকে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। ফারুক আজম, কেমন লেগেছে? আমার কেমন লাগাচ্ছে, আমার কিন্তু তার প্রশ্ন আছে, কথা শুনতে পাচ্ছি না। প্রশ্ন এখন শোনা যাচ্ছে নাকি না? ফারুক আজম ঠিক আছে, এটা মনে হয় ওখানে প্রবলেম, আমরা সবাই শুনতে পাচ্ছি। না, আমার কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে নতুনত্ব এনেছেন কবিতায়, এটা কিভাবে রপ্ত করলেন, আর আপনি কি কোনো কবির দ্বারা ইনফ্লুয়েন্স কিনা? যেমন একটা সময় ছিল নির্মলেন্দু গুণ, এরা সবাই পাবলো নেরুদা দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, মানে একটা কবির যুগ যায়, টি.এস. এলিয়ট বা পাবলো নেরুদা। আপনার কি ওরকম কোনো কবি আছে যাকে আপনি অনুসরণ করেছেন বা যার দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড? আমি হ্যাঁ, মানে এটা তো ডেফিনেটলি এটা হচ্ছে কি, আমি তো বাংলা কবিতার বিশেষত, বাইরের কবিতার সেরকম এককভাবে যদি বলতে, আসলে আমরা টি.এস. এলিয়ট বেশি পড়েছি আর ইয়েটস পড়েছি, কিন্তু বাংলা কবিতার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে ব্যাপকভাবে তো আলোড়িত হবার মতো প্রচুর কবি আছেন এবং কবিতা আছে। বিশেষ করে বলতেই হয় যেটা আমাদের একটা বড় সময়ই কেটেছে রবীন্দ্রনাথের কবিতা, জীবনানন্দের কবিতার ভিতর দিয়ে। আর এর পরবর্তীকালে এসে মানে যেটা হলো যে আমাদের এখানে ধরেন
ওপার বাংলা থেকে যদি বলতে হয় সেখানে আমরা শঙ্খ ঘোষ, উৎপল কুমার বসু, বিনয় মজুমদার, এদের পর্যন্ত আমাদের একটা ছাত্র বয়সীদের ইয়ে ছিল। আবার আমাদের এখানে যদি বলতে হয়, আমি শামসুর রহমান দ্বারা কখনো ওইভাবে ছিলাম না, আল মাহমুদের কবিতা ভালো লাগতো, সেভাবে পড়েছি। আমি বলতে চাচ্ছি কি, আমি মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে আমাদের যে 30-এর কবি, 50-এর কবি, এদের সকলের কবিতারই কোনো না কোনো প্রভাব আমার মধ্যে থাকবেই। আর এককভাবে যদি বলতে হয় সবচেয়ে বেশি পড়েছি কাকে, তাহলে তো সেটা অবশ্যই রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশকেই আসলে খুব বেশি পড়া হয়েছে। আর নতুনত্ব আসছে কিনা আমি জানি, আমার তো আমার নিজের লেখা খুব পুরনোই মনে হয় যে বাংলা কবিতার যে ট্রেন্ড সেটার ভেতর থেকেই হয়তো কথা বলছি, এরকমই মনে হয় আমার কাছে। অনেক ধন্যবাদ। আমি একটু অনুমতি সাপেক্ষে সোহেল হাসান গালিব, আমি কি আপনার কাছ থেকে 2 মিনিট অতিরিক্ত পেতে পারি? হ্যাঁ, বলেন। জাস্ট 2 মিনিট। আমি আসলে আপনার, যেহেতু আমরা অনেক দূরে থাকি, আমরা আসলে সাম্প্রতিক কালে যে কবিতা বইগুলো বের হয় সেগুলো আসলে আমরা পাই না, বা চেষ্টা থাকলেও মানে হাতে কাছে পাই না। তো আপনার ফু কবিতা কাব্যগ্রন্থটি গত 21 বই মেলায় বের হয়েছে, প্রকাশিত হয়েছে। তো আমরা টুকটাক কবিতা পড়েছি বিভিন্ন খান থেকে, হয়তো 2-1টা। তো আপনার ওই বইটা সম্পর্কে আমি যতদূর জানি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে, খুব প্রশংসিত হয়েছে। এই বইটি সম্পর্কে কিছু আমাদেরকে একটু বলবেন, মানে একটু আগ্রহের দিক থেকে মানে অনুরোধ করছি আর কি, অথবা কিভাবে পেতে পারি? আচ্ছা, এই বইটা আমার ক্ষেত্রে একটু নতুনত্বের ব্যাপার ছিল। সেটা হচ্ছে এই যে, মানে আমার কবিতার মধ্যে আমি আসলে আজকে হয়তো আমার যে সিলেকশনটা আমি পড়েছি এই কবিতাগুলোর ভেতর দিয়ে আমার হয়তো একটা ভিন্ন একটা পরিচয় ধরা পড়ছে, কিন্তু আমার প্রথম বইটা ছিল 64 ডানার উড্ডয়ন, যেমন সেখান থেকে আমি কোনো কবিতাই পড়ি নাই। তো সেই কবিতাগুলি থেকে একটা ব্যাপার কাজ করেছিল আমার রিডারদের মধ্যে বা আমার বন্ধুদের মধ্যে, সেটা হলো আমাকে এক ধরনের ক্লাসিসিস্ট বলার একটা প্রবণতা আছে, মানে বলা হতো যে আমি কবিতার ওই সকল শাশ্বত ভঙ্গি, এক ধরনের যেটা বলবো যে একটা ক্লাসিক্যাল ভঙ্গির ভিতর দিয়ে আমি কথা বলি, এই ধরনের একটা ব্যাপার ছিল। সংক্ষেপে আমি বলছি ব্যাপারটা, সেটা হচ্ছে কি, ফু বইতে এটা আমার তিমিরে তারানা থেকে এই নিরীক্ষাটা ছিল যে, মানে কবিতাকে একটু আমার জায়গা থেকে, আমি এন্ট্রি পোয়েট্রি লেখার কথা বলছি না, আমার এন্ট্রিতে লেখা আর কি, আমি যেভাবে কবিতাকে ডিল করি, কবিতা লিখি, সেটার বিপরীতে আমার বিরুদ্ধে লেখার একটা চেষ্টা, সেটাই আসলে ফু ছিল। তো সেখানে অনেক কবিতা থাকবার ফলে হয়তো এটা অনেকের কাছে ভালো লেগেছে, এবং সে কারণে এটা হয়তো কিছুটা ওইরকম ভাবে পাঠকদের কাছে পৌঁছেছে, আলোচিত হয়েছে। সে কারণে হয়তো আপনার কাছেও আপনি সেটা কথা শুনেছেন। সেটা আমি বলবো যে আমার কবিতার থেকে একটু ডিফারেন্ট, মানে এই তিমিরে তারানা থেকে সেই যাত্রাটা শুরু, ফুতে এসে আর একটু বেশি ভাবে একটু ব্যাপকতা নিয়ে দেখা দিচ্ছে যে আমি একটু অন্য ধরনের কবিতা লেখার চেষ্টা আছে এখানে আর কি। অনেক ধন্যবাদ সোহেল হাসান গালিব। আমরা জানি আপনার একটু তাড়া আছে, আপনার যেতে হবে। আমরা আপনার সাথে আরো গল্প করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাদেরকে অনেকখানি সময় দিয়েছেন। আমরা জানি আপনি ব্যস্ত মানুষ এবং আপনি পরস্পর পত্রিকার সাথে সম্পৃক্ত, এবং এজন্য আপনাকে অনেক অভিনন্দন। আমাদের খুব খুব পছন্দের একটি ওয়েব ম্যাগাজিন, এবং আমরা এটা পড়ে থাকি সবসময়। আমরা জানি অনিরুদ্ধ আলম লেখা দেন, ওখানে লেখেন। আমরা চাবো ভবিষ্যতে আপনার সাথে কাজ করার জন্য। আমাদের নেটওয়ার্কটির নাম হচ্ছে স্টেপিং স্টোন নেটওয়ার্ক। আমরা আশা করব আপনি আবারও আসবেন আমাদের সাথে। এই মুহূর্তে ভিউয়ার্স, আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে সোহেল হাসান গালিবকে। আশা করি আপনার ভালো লেগেছে এবং আপনি আমাদের সাথে থাকবেন। না, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের উদ্যোগে কে আমি শুভেচ্ছা এবং জানাই, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষত হচ্ছে যে এই ধরনের আসরে কবিতা পড়া আর কি অনলাইনে, ইভেন এই ধরনের অনুষ্ঠানেও আমাদের আসলে হয় না, যেখানে আসলে এটা তো খুবই একটা অসম্ভব কাজ। আমি আজকে দেখলাম যে ধরেন তাৎক্ষণিকভাবে কবিতা নিয়ে কথা বলা, একটা কবিতা পড়ার পর, এটা খুব কঠিন কাজ, কিন্তু যেটা আজকে অনেকেই বললেন আমার কবিতা, আমি খুব বিস্মিত হচ্ছিলাম। আমি নিজে কিন্তু সেরকম ভাবে পারি না, ফলে এটা আমার কাছে খুব বিস্ময়কর ব্যাপার। তো সেই জিনিসটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল, এবং আমার ধারণা যে এটা এই আপনাদের এই ধারাটা যদি থাকে, একজন কবিকে বোঝার ক্ষেত্রে, তাকে পাঠ করার ক্ষেত্রে একটা খুব ভালো একটা উদ্যোগ, আমি স্বাগত জানাই।
স্বাগত জানাই এই প্রচেষ্টাকে এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের সাথে ছিলেন সোহেল হাসান গালিব এবং আমরা খুব কৃতজ্ঞ তার কাছে যে তার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে তিনি আমাদেরকে একটুখানি সময় দিয়েছেন। আমরা এরপরে চলে যাব মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে। মোহাম্মদ রকুনুজ্জামান আমাদের স্টপিং স্টোর নেটওয়ার্কের একজন প্রতিষ্ঠাতা। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই অর্গানাইজেশনটিকে দাঁড় করানোর জন্য। এটা ছাড়াও তিনি আমাদের টরন্টোতে অত্যন্ত কর্মঠ একজন ব্যবসায়ী মানুষ বলতে গেলে, যে তিনি এমআরসিপিএ প্রফেশনাল কর্পোরেশনের একজন কর্ণধার এবং তিনি এটা ছাড়াও রাজনীতির সাথে, লোকাল রাজনীতির সাথে, সমাজ সেবার সাথে এবং এছাড়াও আরো অনেক কাজের সাথে সম্পৃক্ত, পাশাপাশি কোমল হৃদয়ের একজন মানুষ, কবিও বটেন। এবং আমরা এখন তার কবিতা শুনবো। মোহাম্মদ রকুনুজ্জামান। থ্যাংক ইউ, অনেক চমৎকার করে বললেন। আপনার কাছ থেকে এত চমৎকার করে আমি এক্সপেক্ট করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। কাছাকাছি থাকলে মানুষের গুণের চেয়ে জোরগুলাই পায়। আপনি ক্যারেক্টারের শেষগুলো বলেছেন, থ্যাংক ইউ। আমি আমার কোনো কবিতা লেখা হয় নাই এটার জন্য, বাট আমার একটা আছে, কবিতা লেখা আছে যেটা অনিরুদ্ধ আলম ভাই এখানে পাবলিশ করেছিলেন, তার সংকলিত ছবি বঙ্গবন্ধুকে নিয়ে। ওখানে থেকে আমি কয় লাইন পড়ব। বঙ্গবন্ধু শুনতে যেমন তার চেয়ে সে ভালো, উনি যদি জন্মাতেন না দেশ কি পেত আলো। শত্রুতে সে কঠিন যত, দেশকে ভালো বাসেন তত। তাকে আমরা পিতা বলি, দেশের জন্য জীবন তাকে দিতে হলো বলি। দুইতে এসে তার ব্যাপারে, শূন্য শূন্য দেশ, শূন্যতায় ভরা মন, তুমি বিনে শূন্যতা হয় না পূরণ। তোমার গান গায় মহুয়ার বনে, তোমার ছবি আঁকি পুষ্প কাননে। তোমার কথা বলি মিছিলে মিটিংয়ে, কথা বলি চায়ের কাপে ড্রয়িং রুমে। তোমার কথায় স্বপ্ন জাগে সুপ্ত মনে, তোমাকেই ভাবি অত্যাচারের পরিত্রাণে। তুমি আসলে, যুদ্ধ ডাক দিলে, তুমি যুদ্ধ জয় করলে, তারপর তুমি নেই। শাসক সন্তান চেষ্টা চালায় সাহসী হাতে জীবনকে বাজি রেখে। একদিকে কঠিন হস্তে সন্ত্রাসী দমন, অন্যদিকে দেশ উন্নয়ন। তবুও কারা যেন পিছু টানে। কারা ওরা? আমি আজও তোমার স্বপ্নে ভাসি, আজও গান গায়ে দেশের, আজও আছো তুমি জনক হয়ে। জন্মাবে আরো হীরক সন্তান, ফলাবে সোনালী ফসল। ধন্যবাদ। বাহ, চমৎকার, অসাধারণ একটা কবিতা। এবং আমার মনে হয় যে এই পর্যায়ে, আমাদের বাংলাদেশের এই পর্যায়ে এই কবিতাটা খুব খুব প্রয়োজন। আমি এবং আমি অনুরোধ, আর কিছু পরে হাফ এন আওয়ার পরে করলে আমি করব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমি অনিরুদ্ধ আলমকে বলবো যে আমাদের সবাইকে স্ক্রিনে যদি একটু কষ্ট করে নিয়ে আসতে পারেন। এটা ছাড়াও আমার কাছে রকুনুজ্জামানের কবিতাটা খুব ভালো লেগেছে। ফারজানা নাজ শম্পা, আপনার কি মনে হয়? রকুন ভাইয়ের কবিতাটা শুনলাম, উনি বারবার একটা বিনম্রতার পরিচয় দেন যে ওনার কবিতা কি হচ্ছে, উনি দ্বিধা এবং বিনম্রতা মিশ্রিত একটা পরিচয় দেন। কিন্তু আমি শুনে মনে হলো জাতি জনকে আবার খুঁজে পেলাম। ওনার উপস্থিতির যে কত প্রয়োজন, তিনি জীবনের সার্বিকতার সর্বাঙ্গীন আলোকেই উনি সেটা ফুটিয়ে তুলেছেন। রকুন ভাই সবসময় রকুন ভাইয়ের কবিতা খুব জীবনধর্মী আমার মনে হয় এবং হৃদয়কে স্পর্শ করে। এই কবিতাটা তার ব্যতিক্রম নয়। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি, কবিতাটি অসাধারণ। তাই নিবেদিত এই কবিতাটা আমার প্রতিও আমার বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ফারজানা নাজ শম্পা। ফারুক আজম, আপনার কেমন লাগলো? আমার ভালো লাগলো যে আপনি একটা অন্তমিলের কবিতা খুব সুন্দর করে নিজের অনুভূতিকে এর মধ্যে বেঁধে যেভাবে আপনি উপস্থাপন করলেন, ওখানে আপনার কৃতিত্বটা, মানে বঙ্গবন্ধুর প্রতি আমাদের ভালোবাসাটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার উপস্থিতি, তার অনুপস্থিতি, তাকে হারানোর বেদনা, সবকিছু চমৎকার ভাবে আপনি এখানে গ্রন্থিত করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ ফারুক আজম। আমি চলে যাচ্ছি অনিরুদ্ধ আলমের কাছে। অনিরুদ্ধ আলম, কেমন লেগেছে? মোহাম্মদ রকুনুজ্জামান উনি যে কবিতাটি, যে দুটি কবিতা পড়লেন বঙ্গবন্ধুকে নিয়ে, এই দুটি কবিতা
আমার সম্পাদিত কবিতা সংকলন বঙ্গবন্ধুকে নিয়ে এই বাংলার শোণিত হই বহমান শেখ মুজিবুর রহমান, ধন্যবাদ রহমান ভাইকে বইটা কাভার দেখানোর জন্য। তো এখানে সংকলিত হয়েছে এবং সংকলিত হওয়ার কারণেই আমাকে কবিতাটি আমি একাধিকবার না 10-12 বার তো হবেই আমি পড়েছি, বিভিন্ন কারণে পড়েছি। যেমন প্রথমে যখন লেখাটা আমার হাতে আসতো তখন পড়েছি, তারপরে যখন এটি আবার যখন আমি সাজালাম তখন আবার পড়তে হয়েছে, আবার যখন ফার্স্ট প্রুফ সেকেন্ড প্রুফে পড়েছি, হ্যাঁ ফার্স্ট প্রুফ গেল আবার তখন একবার পড়লাম, আবার সেকেন্ড যখন একবার ফাইনাল প্রুফ তখন একবার পড়েছি, অর্থাৎ 10-12 বার আমার পড়া হয়ে গেছে যে কোনো ভাবেই হোক। তো আমার আসলে রুকুন ভাইয়ের এই কবিতাটি, এই দুটি কবিতা এখানে উপস্থাপন করার জন্য অশেষ ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে, খুবই চমৎকার। আর আর আজকের আমরা যে কবিতাগুলো পাঠ করলাম, পাঠ করার পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে এই নিবেদিত যে কবিতা দুটো পাঠ হলো, এটা আমি মনে করবো যে একটু ভিন্ন মাত্রা যোগ করলো। তো রুকুন ভাইকে ধন্যবাদ এই সুন্দর এই দুটি কবিতা পড়ার জন্য। আমি আপনার সাথে একমত অনিরুদ্ধ আলম যে আমাদের আজকের অনুষ্ঠানের একদম সমাপ্তিটা বঙ্গবন্ধুকে নিয়ে হলো, এটা আমাদের জন্য মনে হয় একটা গর্বের ব্যাপার। আমাদের আজকের অনুষ্ঠানের জন্য আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে আজকে ছিলেন সোহেল হাসান গালিব, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েব ম্যাগাজিন পরস্পর, তিনি তার সাথে কাজ করে যাচ্ছেন, অত্যন্ত সক্রিয় একজন মেম্বার। এছাড়াও তিনি একজন কবি, অনেক কবিতা লিখেছেন। আমাদের সাথে আমাদের নিয়মিত বন্ধুরা ছিলেন, আমাদের দর্শকরা ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে আবার একই জায়গায় একই প্ল্যাটফর্মে। আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের মতো। ঈদ মোবারক, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, বিদায়।